আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের পড়াশোনার কী অবস্থা? আর হচ্ছে এই লাইভের সব কিছু ঠিক আছে কিনা, আমার নয়েজ ঠিকমতো যাচ্ছে কিনা, প্লাস হচ্ছে যে পিছনে সব কিছু ক্লিয়ার কিনা, তোমরা একটু আমাকে শর্ট করে জানিয়ে দিও, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারবো। তবে আজকে আমরা আমাদের ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আমরা একটা যুগান্তকারী লেসন আজকে আমরা শেষ করব। সেটা হচ্ছে তোমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি তোমাদের হচ্ছে কিছু এক্সট্রা নলেজ গেইন করতে, প্লাস হচ্ছে একটু প্রাচীন ইতিহাসের সাথে নিজেকে কানেক্ট করার জন্য আজকের লেসনটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। শুধু ইম্পর্ট্যান্ট না, খুব বেশি ইম্পর্ট্যান্ট। সো মেক শিওর যে তোমরা একটা নোটপ্যাড এবং হচ্ছে একটা পেন নিয়ে বসে পড়ো। আর হচ্ছে কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই করে ফেলবা, মাস্ট। অ্যান্ড হচ্ছে যে কোনো কিছু আনক্লিয়ার রাখা যাবে না, কোনো কিছু না। আজকে আমরা হচ্ছে একদম গ্রিক মিথোলজি থেকে শুরু করে আমেরিকা থেকে আমরা ঘুরে এসে, নেদারল্যান্ড থেকে ঘুরে এসে আমরা বাংলাদেশে চলে আসবো, ঠিক আছে? তো 3-4টা দেশের এবং হচ্ছে আজ থেকে প্রায় 1000 বছর আগের ইতিহাসের সাথে আজকে আমরা রিলেট করব, যে আসলে কীরকম সাহিত্য বা কীরকম মিথোলজি মানুষ আসলে তোমার রচনা করে গিয়েছে এবং যেগুলো আসলে বর্তমানে আমরা এখনও পড়তেছি। ওকে, সো মেক শিওর যে তোমরা একটু স্ট্রংলি ফোকাস দিবা এবং হচ্ছে অবশ্যই একটা নোটপ্যাড নিয়ে বসবা। নোটপ্যাড তো মাস্ট, কারণ হচ্ছে তুমি যখন এগুলো একটু তোমার নিজের মতো করে রাইট ডাউন করে ফেলবা, তখন তুমি যখন সেকেন্ড টাইম এই ক্লাসটা করবা বা তুমি যখন সেকেন্ড টাইম এই লেসনটা একটু রিভিশন দিবা, তখন জাস্ট তুমি কী করবা, নোটপ্যাডটা খুলবা, ইউনিট 3 লেসন 2-তে যাবা, দেন তুমি কি পয়েন্ট রাইট ডাউন করছিলে জাস্ট একবার চোখ বুলিয়ে নিলে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো সবাই একটু জানিয়ে দাও যে সব কিছু ঠিক আছে কিনা, আর হচ্ছে নয়েজটা ঠিক মতো যাচ্ছে কিনা, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। ওকে ওকে, আই হোপ সব কিছু ক্লিয়ার আছে, কোনো সমস্যা নেই আশা করি। আর নয়েজ প্লাস হচ্ছে আমাদের ওভারঅল ল্যান্ডস্কেপের মধ্যে কোনো সমস্যা নেই, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করতে পারি। তো তোমরা সবাই যারা যারা ক্লাসটা দেখতেছো, তোমরা সবাই একটা করে নোটপ্যাড নিয়ে বসে পড়ো। আজকের ক্লাসটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট, একদম অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তোমরা যদি একটু নিজেদের যে নলেজের যে তোমাদের যে স্কেলটা আছে, এটাকে যদি তোমরা একটু স্প্রেড করতে চাও, তাহলে আজকের লেসনটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। আজকের লেসনে আমরা একটা সিনট্যাক্স টেক্সট পড়বো, প্লাস হচ্ছে আমরা আজকে একটা পোয়েম পড়বো। সিন টেক্সট এবং পোয়েম আমাদের কাছ থেকে 1000 বছর আগে নিয়ে যাবে। 1000 বছর আগে, 100 বছর না, 200 বছর না, 1000 বছর আগে আমাদেরকে নিয়ে যাবে সে প্রাচীন গ্রিক সভ্যতার মধ্যে, ঠিক আছে? সো বেসিক্যালি আমরা একদম প্রত্যেকটা টপিককে আমরা একটু ক্লিক করবো ঠিক মতো, যাতে আমাদের এই লেসন নিয়ে নেক্সট টাইম আমাদের কোনো প্রবলেম না থাকে, ঠিক আছে? সো তোমরা একটু নোটপ্যাড নিয়ে বসে পড়ো, আর হচ্ছে কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই করে ফেলবা। আচ্ছা দেখো, আজকে আমরা আমাদের বিগত লেসনগুলোর মধ্যে আমরা প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা লেসনকে আমরা একদম ডিপলি অ্যানালাইসিস করেছি। কেন? যাতে একটা লেসন তোমাদেরকে বারবার পড়তে না হয়। দেখা যাচ্ছে তোমরা কী করো নর্মালি অন্য সময়, যে একটা লেসনকে একবার একটু মোটামুটি পড়ে রেখে দাও, ওটা এমনিতে পড়ে থাকে। তার মানে হয় কি, তোমরা যেটুকু পড়ছো ওটুকু তোমাদের ব্রেন থেকে আস্তে আস্তে ভ্যানিশ হতে থাকে। একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পরে গিয়ে হয় কি, তোমরা ওই লেসনের ব্যাপারে তোমাদের আর কিছুই মনে থাকে না, তখন তোমরা আবারও পড়ো, তাহলে হয় কি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জাস্ট ওয়েস্ট অফ টাইম। সো এখন থেকে যেই ক্লাসটাই করবা, যে পড়াটাই পড়বা, একদম ডিপলি করার ট্রাই করবা, যাতে এটা তোমাদের মাথার মধ্যে একদম গেঁথে যায়। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আসো আমরা একটু আমাদের গতানুগতিক যে আমরা যেভাবে পড়ি সবার থেকে একটু ভিন্নভাবে, যে আসলে শুরুর দিকে আমরা ট্রাই করবো যে আমাদের যে লেসনটা, আমাদের যে ইউনিটটা বা আমাদের যে আজকের যে হেডলাইনটা কী বলতেছে। হেডলাইন তোমাকে সবসময় পথ দেখাবে। কী দেখাবে বলো তো? পথ দেখাবে যে তুমি আসলে কী পড়তেছো, এটার হেডলাইনটা কী, ওইটার যে একদম শোকেসিং লাইনটা কী, নামটা কি তার, হ্যাঁ, নাম বলো, হেডলাইন বলো, বা ধরো শুরুর দিকে যে নেম প্লেটটা বলো, এগুলো না কোনো একটা প্রতিষ্ঠান সম্পর্কে, কোনো একটা মানুষ সম্পর্কে, বা কোনো একটা স্থান সম্পর্কে, বা কোনো একটা বই সম্পর্কে তোমাকে ক্লিয়ার আইডিয়া দিবে, ঠিক আছে? সো শিক্ষার্থীরা দেখো তো, আমাদের আজকে ইউনিট 3, কি বলো তো? ইউনিট 3, আচ্ছা তোমার কালারটা চেঞ্জ করে, আচ্ছা ইউনিট 3 দেখো, আমাদের ধারাবাহিকতা আমরা তোমার হচ্ছে ইউনিট 3-তে চলে আসছি। ইউনিট 3 আমরা ইউনিট 3-র লেসন 1 গত ক্লাসে শেষ করছি। আজকে আমরা ইউনিট 3 লেসন 2 পড়বো। কি বলো তো? লেসন 2-র নাম কি? ইকারাস। দেখো ইকারাস, এখন তোমরা দেখছো যে তোমাদের লেসন ইউনিট 3 লেসন 2-তে কি আছে? ইকারাস আছে। ওকে, ইকারাস আছে, ভালো কথা, এটা পড়া শুরু করলাম। বাট হু ইজ ইকারাস, হোয়াট ইজ ইকারাস, এটা আমাদেরকে জানতে হবে না? এটা না জানলে কি আমরা ঠিকমতো এটাকে বুঝতে পারবো, এটাকে ঠিকমতো অ্যাপ্লাই করতে পারবো না? তাহলে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে ইকারাস জিনিসটা কি। তোমাদের গতানুগতিক তোমরা যেসব ওয়ার্ড শুনো এভরিডে লাইফের মধ্যে, তার মধ্যে কি ইকারাস ওয়ার্ডটা কি তোমরা শুনছো কখনো এর আগে? বা তোমরা হয়তো দু একদিন শুনে থাকতেও পারো, বাট সবাই কি শুনছো? না, কারণ এইটা ইউজুয়াল ওয়ার্ড না।
এটা যেগুলো আমরা এভরিডে লাইফে শুনি বা যে আমরা যেগুলো ইউজ করে থাকি তার মধ্যে ইকারাস ওয়ার্ডটা একটু আনকমন। তো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে ইকারাস জিনিসটা কি, এটা কোনো মানুষ নাকি কোনো বস্তু, এবং এটার আসলে উৎপত্তিটা কোন জায়গা থেকে। তুমি হেডলাইনকে যত ভালোভাবে শিখবা, তুমি টপিককে যত ভালোভাবে ফিল করবা তত ভালোভাবে তুমি হচ্ছে একটা টেক্সটকে বুঝতে পারবা, তুমি একটা প্যাসেজকে বুঝতে পারবা। আদারওয়াইজ জাস্ট পড়বা, একদিন মনে থাকবে, থার্ড বার ফোর্থ ডেতে তুমি এটাকে ভুলে যাবা। ওকে, আসো আমরা একদম ডিরেক্ট চলে যাই। হোয়াট ইজ ইকারাস বা হু ইজ ইকারাস? ইকারাস জিনিসটাকে দেখো, নামটা শুনে কি একটা মানুষের নাম মনে হচ্ছে না, একটা ইংলিশ বা একটা ধরো ল্যাটিন নাম মনে হচ্ছে না, বা গ্রিক নাম মনে হচ্ছে না? এই যে তুমি যখন ভাববা, তুমি যখন মুখস্থ করার বদলে তুমি যখন একটা জিনিস নিয়ে ভাববা, একটু ভিজুয়ালাইজ করবা, তখন তুমি বিষয়টাকে আরও ভালোভাবে ফিল করতে পারবা। আমি বারবার একটা কথা তোমাদেরকে বলে আসতেছি, তোমরা এখন এডুকেশনের যে পর্যায়ে আছো, এখন তোমাদের মুখস্থ করার দিন প্রায় শেষ। তোমরা মুখস্থ করছো একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, পিছনে রেখে আসছো ওগুলো। এখন তোমরা কী করবা? পড়বা, আইডিয়া নিবা, আর মোস্ট ইম্পর্টেন্টলি ভিজুয়ালাইজ করবা যেখানে কি বলতেছে, এখানে অথরের আসলে ইন্টেনশনটা কী। ওকে, সো আই হোপ সব কিছু ক্লিয়ার। আমরা ডিরেক্ট আমাদের হচ্ছে ক্লাসে চলে যাই, আমরা আমাদের ক্লাসে শুরু করতে পারি। সো বেসিক্যালি আমরা শুরু করবো যে হোয়াট ইজ ইকারাস বা হু ইজ ইকারাস দিয়ে। হ্যাঁ, ইকারাস জিনিসটা আসলে কি? আচ্ছা আসো আমরা তাহলে একটু ইকারাস জিনিসটা একটু হালকা পাতলা গবেষণা করে ফেলি। দেখো ইকারাস, সবাই একটু এটাকে নোট ডাউন করে ফেলবা, সবাই একদম সবাই, যারা যারা এখন করতেছো বা যারা নেক্সট টাইম ক্লাসটা করবা, সবাই এটাকে নোট ডাউন করে ফেলবো, কারণ এইটা তোমাকে খুব বেশি হেল্প করবে। হ্যাঁ, আচ্ছা ইকারাসকে বুঝতে হলে তোমাকে একটা জিনিস জানতে হবে, তোমাদের এটা টুকটাক আইডিয়াস আই হোপ তোমাদের অনেকের, সেটা হচ্ছে গ্রিক মিথোলজি। কি বলো তো? গ্রিক মিথোলজি কি? মিথোলজি, তোমরা অনেকেই হচ্ছে গ্রিকদের বিভিন্ন কাহিনী পড়ছো, বা অনেকে জানো না যে এটা গ্রিক মিথোলজি, বা তোমাদের অনেক স্টোরি জানা আছে। হ্যাঁ, যে ধরো বিভিন্ন হিরোদের কাহিনী তোমরা, আমি যদি বলি তোমাদের মনে পড়বে, বাট তোমরা হয়তো জানো না যে এগুলো গ্রিক মিথোলজির অংশ। তো এই যে গ্রিক মিথোলজি, যে ধরো গ্রিকদের পৌরাণিক যেসব কাহিনী আছে তার মধ্যে আমাদের ইকারাস হচ্ছে একটা ক্যারেক্টার। খুব কমপ্লেক্স হয়ে গেছে না? সহজ করে বলতেছি, দেখো একজন লেখকের নাম তোমরা একটু মনে রাখবা। লেখকটার নাম তোমার ছিল যে কি বলো তো? পাবলিয়াস ওভিডিয়াস নাসো। কি বলো তো? খুব লক্ষ্য করো, নামটা লিখে ফেলো, পাবলিয়াস ওভিডিয়াস নাসো। কি নাম? পাবলিয়াস ওভিডিয়াস নাসো। তিনি একটা বই লিখছিলেন। কি বই বলো তো? তার বইয়ের নাম ছিল তোমার, তার বইয়ের নামটাও লিখে ফেলো, তার বইয়ের নামটা ছিল তোমার মেটামরফোসিস। সিজ, নট সিস। হ্যাঁ, এটা কেন সিস হবে না আমি একটু পরে বলতেছি, তোমাদেরকে একটু খেয়াল করো। পাবলিয়াস ওভিডিয়াস নাসো একজন রোমের একজন কবি ছিলেন। কোন দেশের বলো তো? রোমের একজন কবি। একটু শর্ট করে জাস্ট টুকে রাখো, রোমের একজন কবি ছিলেন পাবলিয়াস ওভিডিয়াস নাসো। তাহলে রোম দেশের একজন কবি ছিলেন কে? পাবলিয়াস ওভিডিয়াস নাসো। ক্লিয়ার? এখন ওই কবি কি করছিলেন? তিনি একটা বই লিখছিলেন। তার বইয়ের নাম কি ছিল? মেটামরফোসিস। এটা উচ্চারণটা কী হবে? সিজ, নট সিস। তাহলে এই পাবলিয়াস ওভিডিয়াস নাসোর যে মেটামরফোসিস যে বইটা, এই বইয়ের মধ্যে তিনি গ্রিক পৌরাণিক কিছু কাহিনী নিয়ে আসছেন। কীরকম বলো তো? অতি প্রাকৃতিক কাহিনী। যেমন ধরুন একজন লোক ছিল, তিনি তার গ্রামবাসীকে একটা বিশাল সিংহের হাত থেকে রক্ষা করছেন, তিনি একাই সিংহের সাথে ফাইট করছেন। বা তাদের গ্রামে একটা দৈত্য আসছিল, দৈত্য সব মানুষদেরকে ধরে মেরে ফেলতেছিল, ওই ছেলেটা বা ওই যুবকটা তোমার হচ্ছে ওই দৈত্যের সাথে ফাইট করে তোমার হচ্ছে জয়ী হয়েছিল। এরকম কিছু হিরোদের নাম তোমরা শুনছো না? অবশ্যই শুনছো। তো তার মধ্যে সেই গল্পগুলোকে তোমার হচ্ছে বাস্তবে নিয়ে আসছে এই যে অনেক অথরে লিখছিল এগুলো নিয়ে, গ্রিকদের পৌরাণিক কাহিনী বা যেসব গ্রিকদের যেসব কথা বা যেসব কাহিনী মানুষের মুখে মুখে চলতো না, ওইসব কাহিনীকে একত্র করে একটা বই লিখছিল এই যে পাবলিয়াস ওভিডিয়াস নাসো। পাবলিয়াস ওভিডিয়াস নাসো, তার বইয়ের নাম কি? মেটামরফোসিস। সেখানে অনেকগুলা গল্প ছিল, অনেকগুলা হিরোদের কাহিনী ছিল, অনেকগুলা চরিত্র ছিল। তাহার মধ্যে এই ইকারাস, কি বলতো? এই ইকারাস হচ্ছে অন্যতম একটা ক্যারেক্টার। বুঝছো যে ইকারাসটা কই থেকে আসছে? তাহলে তুমি যদি একদম সিম্পলি মনে রাখতে চাও যে হু ইজ ইকারাস, তাহলে তুমি বলতে পারো যে ইকারাস ইজ আ মিথোলজিক্যাল ক্যারেক্টার। কি বলো তো? ইকারাস ইজ আ, আচ্ছা তোমরা কি বুঝতেছো বলো তো? ইকারাস ইজ আ মিথোলজিক্যাল ক্যারেক্টার। আমি একটা কথা তোমাদেরকে বারবার রিপিট করাই দিই, বারবার রিমাইন্ডার দিয়ে দেয়, সেটা হচ্ছে তোমার যখন ফাউন্ডেশন ঠিক থাকবে না, এটা গ্রামার হোক বা ইএফটি, তুমি দেখবে যে তুমি শাইন করতে পারবে খুব ইজিলি। এটা না একটা সিম্পল টেকনিক, এটাকে অনেকে জানে বাট এটাকে জেনেও অনেকে ইগনোর করে চলে।
ইগনোর করে চলে, কারণ হচ্ছে ওরা কেন জানি ধরেই মডেল টেস্টে চলে যায়, তারা ধরেই হচ্ছে বিভিন্ন প্রশ্নে চলে যায়, বা তারা ধরেই হচ্ছে বিভিন্ন ভোকাবুলারি মুখস্থ করতে লেগে পড়ে। না, তোমাদের এডুকেশনের এই পর্যায়ে তোমাদেরকে একটু ভিজুয়ালাইজ করে পড়তে হবে। তাহলে ইকারাসকে, ইকারাস হচ্ছে একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার। কি বলতো, ইকারাস ইজ আ মিথোলজিক্যাল ক্যারেক্টার অফ গ্রিক মিথোলজি। দেখো, তাহলে আমরা জানতে পারলাম কি, ইকারাসটা হচ্ছে একটা পৌরাণিক চরিত্র, যেটা তোমার আর্টসে পাবলিয়াস ওবিডিয়াস নাসো নামের একজন রোমান কবির বই, তার বইয়ের নাম হচ্ছে কি মেটামরফোসিস। মেটামরফোসিস। এখন তোমরা বলো যে ভাইয়া এটার উচ্চারণ তো মেটামরফোসিসও হতে পারে, তাহলে আপনি এটাকে মেটামরফোসিস বলতেছেন কেন? দেখো, আরেকটা বই আছে, দেখো তো, খুবই ইম্পর্ট্যান্ট, এটা একটু মাথায় রাখবে তোমরা। সেটা হচ্ছে বইটা এরকম, তোমরা এটার নাম অনেকে শুনে থাকতে পারো। তোমরা, আমি লেখকের নামটা আগে বলি, হ্যাঁ, তাহলে তোমরা অনেকে মনে করতে পারবা যারা শুনছো। লেখকের নামটা হচ্ছে এরকম, FRANZCAFK, ফ্রান্স কাফকা। কি বলো তো, ফ্রান্স কাফকা। তার একটা বই ছিল দ্য মেটামরফোসিস। তাহলে দেখো তো, এই যে এইটা আর এটা কিন্তু প্রায় সেম, শুধুমাত্র পার্থক্য হলো এটার মধ্যে যে জিনিসটা, এখানে তোমার আছে SES, তাহলে এটা উচ্চারণ হবে সিজ, আর এটার উচ্চারণ আছে SIS, মানে SIS সিস। তাহলে দুইটা বই আছে আমাদের এই পৃথিবীর ইতিহাসে, সেটা হচ্ছে মেটামরফোসিস এবং একটা তোমার হচ্ছে মেটামরফোসিস। তাহলে দেখো তো, এই দুইটা বিষয়, এই দুইটা বই তোমার হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে রচিত। আচ্ছা, ফ্রান্স কাফকার বইয়ের দিকে আমরা এখন যাব না, হ্যাঁ। ফ্রান্স কাফকার বইটা তোমার হচ্ছে একটা মানুষ একদিন সকালে উঠে দেখলো যে সে একটা পতঙ্গতে রূপ নিছে। আচ্ছা, ওদিকে আমরা যাব না, আমরা আমাদের যে ইন্টেনশন যে বইটার উপর আজকে আমরা ওইটা নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ। তাহলে আমরা কি জানলাম বলো তো, একদম শর্ট করে আমরা জেনে ফেলি যে আমাদের যেই ক্যারেক্টারটা, মানে আমাদের আজকে লেসনের যে নামটা, দেখো আমি একটু তোমাদেরকে আবার বলি, আমাদের লেসনের যে আজকে যে নামটা, ইউনিট 3 লেসন 2তে যেই হেডলাইনটা আছে, যাকে নিয়ে ইউনিট 3 এবং লেসন 2-র যেই হেডলাইনটা যাকে নিয়ে লেখা হয়েছে, বা যাকে নিয়ে এই পুরো লেসনে আলোচনা করেছে, সে হচ্ছে ইকারাস। আর ইকারাস হচ্ছে আমরা শিখলাম কি এইমাত্র, যে এই যে পাবলিয়াস ওবিডিয়াস নাসো নামক একজন রোমান কবির, তার বিখ্যাত বই মেটামরফোসিসের একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার, বুঝছো? এখন ওই ক্যারেক্টারটা কি করছিল এবং ক্যারেক্টারের আসলে কাহিনীটা কি, এটা আমরা আমাদের আজকের লেসনটা পড়লে একদম ক্লিয়ার কাট করে ফেলতে পারবো, ঠিক আছে? তো আই হোপ সবার কাছে ক্লিয়ার। কোনো কোশ্চেনে আশা করি তোমরা এই যে কয়টা লাইন এখানে লিখলাম, তোমরা একটু কষ্ট করে এগুলোকে রাইট ডাউন করে ফেলবা। এটাতে তোমাদেরকে কত হেল্প করবে জানো, তোমাদেরকে লং রান এটা খুব হেল্প করবে। প্রত্যেকটা জিনিস যখন তোমার মাথায় থাকবে যে আসলে কেন এই বিষয়টা ইউজ হয়েছিল, কেন আমি আসলে এই বিষয়টা আমি আসলে মাথায় রাখবো, কারণ তুমি যখন একটা লেসন পড়তেছো, তুমি যদি নাই জানো যে লেসনের নামটা কি, বা লেসনের নামের যে যাকে নিয়ে আজকে লেসনটা লেখা হয়েছে, তার তুমি যদি হিস্টোরি না জানো, তাহলে তুমি কি হচ্ছে এটাকে ঠিকমতো মনে রাখতে পারবা? ফাউন্ডেশন ঠিক করতে হবে না? তুমি ফাউন্ডেশন ঠিক না করলে তুমি কি উপরে বিল্ড করতে পারবা? এটা কি সাস্টেইন করবে না। সো বেসিক্যালি তোমাকে মনে রাখতে হবে যে ইকারাস হচ্ছে ইজ আ মিথোলজিক্যাল ক্যারেক্টার। এটা আসছে তোমার একজন রোমান কবি যার নাম ছিল পাবলিয়াস ওবিডিয়াস নাসো। তার একটা বই ছিল, তার বইয়ের নাম হচ্ছে মেটামরফোসিস। ওই মেটামরফোসিসের মধ্যে একটা অনেকগুলো কাহিনী ছিল, বিভিন্ন পৌরাণিক কাহিনী থাকে না, তোমরা তো এগুলো জানো, যে ধরো মানুষ সিংহের সাথে লড়াই করে, যে হারকিউলিস, তোমরা পড়ছো না হারকিউলিসকে, তোমরা তো অনেকে মুভিও দেখছো হারকিউলিসের মুভি। সো এরকম অনেকগুলো পৌরাণিক কাহিনী ছিল, অনেক পৌরাণিক ক্যারেক্টার ছিল, তার মধ্যে আমাদের ইকারাস অন্যতম, ঠিক আছে? সো ইকারাসকে নিয়ে আমরা আজকে পড়বো, খুবই ইন্টারেস্টিং কাহিনী, এবং এটার সাথে গ্রিক বলো, আমেরিকান পয়েট বলো, বা নেদারল্যান্ডের একজন পেইন্টার বলো, সব জড়িয়ে আছে আজকে, হ্যাঁ। সো এই ক্লাসটা গোনা বি ইন্টারেস্টিং। সো আমরা দেখো তো, আমরা মোটামুটি এখানে একটা চিত্র এঁকে ফেলছি যে হু ইজ ইকারাস, এবং হু ইজ পাবলিয়াস ওবিডিয়াস নাসো, এবং হোয়াট ইজ মেটামরফোসিস। ওকে, তো এইটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা বলো তো? এই যতটুকু আমরা আজকে পড়লাম, এই শুরুর দিকে নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা একটু আমাকে জানিয়ে দাও, কারণ মর্নিং শোজ দ্য ডে। তুমি যদি হেডলাইনটা ভালো মতো ফিল করতে পারো, তুমি যদি হেডলাইনটা ভালো মতো বুঝতে পারো, তাহলে তুমি এই লেসনটা বুঝতে পারবা, একদম ইজি কথা, ঠিক আছে? তো আমাকে একটু জানিয়ে দিও, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানিয়ে দিবা, যে কোনো হচ্ছে তোমাদের কমপ্লেক্সিটি কাজ করতেছে কিনা, বা কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কিনা। আমরা জাস্ট এক তুড়ি মেরে এটাকে সলভ করে ফেলবো, ওকে? সো আসো আমরা আমাদের কাঙ্ক্ষিত লেসনে চলে যাই। আশা করি তোমাদের ফাউন্ডেশনে যতটুকু প্রয়োজন অতটুকু আমি এখানে তোমাদেরকে বলে দিয়েছি, তোমরা একটু কষ্ট করে রাইট ডাউন করে ফেলো, এবং এটা জাস্ট তোমরা পরবর্তীতে একটু মেমোরাইজ করার জন্য, মেমোরাইজ তো করবো না, একটু জাস্ট ফিল করবা যে আসলে বিষয়টা কী, বা ইকারাস কোত্থেকে আসলো, ঠিক আছে? তো এটার রুটটা তোমরা জেনে গেছো, এবার আসো আমরা আমাদের লেসনে চলে যাই। আচ্ছা, ইকারাস, তাহলে আমরা কি জানলাম, যে ইকারাস হচ্ছে একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার, একটা
মিথোলজিক্যাল ক্যারেক্টার অফ গ্রিক মিথোলজি। দেখো তোমরা এই ছবির মধ্যে কিছু দেখতে পাচ্ছ, এই যে তোমার বাম পাশের ছবির মধ্যে দেখতে পাচ্ছ, একটু ভিজুয়ালাইজ করো আগে। হ্যাঁ, আমরা পড়বো, আমরা পড়তে বেশি সময় লাগবে না, বাট তোমরা একটু ভিজুয়ালাইজ করো তো দেখি। দেখতে পাচ্ছ একজন বৃদ্ধ লোক ডানা দিয়ে উঠতেছে, নিচে একটা কম বয়সী ছেলে, ওর একটা ডানা ছিল বাট সামহাও ওর ডানাটা ডেস্ট্রয় হয়ে গেছে বা ধরো নষ্ট হয়ে গেছে। তো ওই বৃদ্ধ লোক যখন দেখছে যে তার ছেলেটা পানিতে পড়ে যাচ্ছে, তো কারণ তার ডানাটা নষ্ট হয়ে গেছে, সো হি লুক স্যাড, ঠিক আছে। অ্যান্ড যেহেতু ছেলেটা তখন হচ্ছে পানিতে ডুবে যাবে, সেই জন্য হি লুকস টেরিফাইড। ওকে, সো এই কাহিনীটা আজকে আমরা পড়তে যাচ্ছি। এটা খুব ইন্টারেস্টিং একটা কাহিনী এবং হচ্ছে এটা মানুষের মুখে মুখে, গ্রিক দেশের মানুষের মুখে মুখে এটা তোমার আজও মানে একদম বছরের পর বছর, হাজার বছর তোমার হচ্ছে সেটা প্রচলিত, ঠিক আছে। লুক, ইকারাস, আমরা ইকারাস সম্পর্কে এনাফ তথ্য জেনে ফেলছি, এতটুকু জানলেই এনাফ। বাকিটা আমরা এখন জানবো যে হু ইজ ইকারাস। আচ্ছা, আমাদের কাহিনীটা শুরু হচ্ছে এরকমভাবে, দেখো অন দ্য আইল্যান্ড অফ ক্রিট। তাহলে আমাদের হচ্ছে আইল্যান্ড মানে কি দ্বীপ। এখানে বলতেছে যে ক্রিট দ্বীপে, কি দ্বীপে বলো তো? ক্রিট দ্বীপে। ক্রিট দ্বীপে দ্য ফিয়ারসাম, ফিয়ারসাম মানে কি জানো? বলো তো ফিয়ারসাম অর্থ কি? ফিয়ারসাম অর্থ ভয়ঙ্কর। ফিয়ারসাম মানে কি? ভয়ঙ্কর। তার মানে এখানে বলছে দেখো তো, অন দ্য আইল্যান্ড অফ ক্রিট, ক্রিট দ্বীপে। কোন দ্বীপে? ক্রিট দ্বীপে। দ্য ফিয়ারসাম মিনোটার, কি বলো তো? মিনোটার, একটা তোমার ভয়ঙ্কর মিনোটার ছিল। ধরো এটা কিরকম, ধরো এমন একটা প্রাণী ছিল। ধরো এটার ডেসক্রিপশন আমরা পড়তেছি সামনে, দেখো। ক্রিয়েচার, ক্রিয়েচার মানে কি বলো তো? সৃষ্টি। ক্রিয়েটর মানে কি? সৃষ্টিকর্তা। আর ক্রিয়েচার মানে সৃষ্টি, আর ক্রিয়েট মানে সৃষ্টি করা। দেখো তাহলে ক্রিয়েচার এমন একটা প্রাণী, ভয়ঙ্কর প্রাণী ছিল, দ্যাট ওয়াজ হাফ ম্যান। দেখো যেই প্রাণীটা ছিল অর্ধেক মানুষের মতো এবং হাফ বুল, অর্ধেক ষাঁড়ের মতো। বুঝতে পারছো? তার মানে তোমার হচ্ছে ক্রিট আইল্যান্ডে মিনোটার নামে একটা ভয়ঙ্কর জন্তু ছিল, যে জন্তুটা দেখতে অনেকটা কীরকম ছিল? ওইটা দেখতে অনেকটা অর্ধেক মানুষ আর অর্ধেক ষাঁড়ের মতো ছিল। তোমরা কি কিছুটা ভাবতে পারছো যে কীরকম ছিল ওই প্রাণীটা? অর্ধেক মানুষ অর্ধেক ষাঁড়। তো আমরা জানলাম কি, আমাদের এগুলো তোমার এমসিকিউতে আসবে, এগুলো জাস্ট মাথায় রাখবা। এই কিছু কিছু কি পয়েন্ট তোমার মাথায় রাখবে, যে দ্বীপটা কী ছিল, দ্বীপের নাম কী ছিল, প্রাণীটার নাম কী ছিল, মিনোটার। হ্যাঁ, এবং হচ্ছে প্রাণীটার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কী ছিল। সে তার দেহের অর্ধেক ছিল মানুষের মতো, অর্ধেক ছিল ষাঁড়ের মতো, ঠিক আছে। সো দেখো তার এখানে বলছে যে ওই ক্রিট আইল্যান্ডের মধ্যে একটা ভয়ঙ্কর মিনোটার, যে প্রাণীটা ছিল তোমার অর্ধেক মানুষ এবং অর্ধেক ষাঁড়ের মতো দেখতে, সেই প্রাণীটা টেরোরাইজড। দেখো টেরোরাইজড, এটা ওয়ার্ড দেখো, টেরোরাইজড। তোমরা পড়ো অনেক সময় শুনো না টেরোরিস্ট? টেরোরাইজ শব্দের অর্থ আতঙ্কিত করা। কি করা? আতঙ্কিত করা। ওয়ার্ডটা তোমার না জানলে একটু সুন্দর করে রাইট ডাউন করে ফেলো, আতঙ্কিত করা। তাহলে টেরোরাইজ মানে কি? আতঙ্কিত করা। তাহলে ওই যে অর্ধেক মানুষ এবং অর্ধেক যে ষাঁড়ের যে প্রাণীটা ছিল ক্রিট আইল্যান্ডে, ওইটা তোমার হচ্ছে কাদেরকে আতঙ্কিত করছিল? দ্য ইনহ্যাবিট্যান্টস। দেখো ইনহ্যাবিট্যান্টস, ইনহ্যাবিট্যান্টস আমরা কোথা যেন পড়ছিলাম, বলো দেখি তো, কেউ পারো কি না? ইনহ্যাবিট্যান্টস মোস্ট প্রবাবলি আমরা দ্য প্যারটস টেলের মধ্যে পড়ছিলাম। অ্যান্ড মোস্ট প্রবাবলি আমরা এটা হচ্ছে তোমার নবের আহমদের মধ্যে পড়ছিলাম সম্ভবত, খুব সম্ভবত। ওকে, যাই হোক। তো ইনহ্যাবিট্যান্ট শব্দের শাব্দিক অর্থ তোমার হচ্ছে বাসিন্দা। কি বলো তো? বাসিন্দা। এই যে দেখছো আমরা একটা লাইন শেষ করে ফেলছি জাস্ট 30 or 40 সেকেন্ডের মধ্যে। এখানে বলছে বেসিক্যালি কি, দেখো তো এত কমপ্লেক্স করার দরকার নাই, তোমরা জাস্ট একটু সিম্পলি বুঝো যে এখানের মধ্যে বলছে যে ক্রিট নামক দ্বীপের মধ্যে একটা প্রাণীর উদয় হয়েছিল, যে প্রাণীটা তোমার ছিল অর্ধেক মানুষ এবং অর্ধেক ষাঁড়ের মতো দেখতে। এটা খুব ভয়ঙ্কর ছিল এবং এই প্রাণীটার কারণে পুরা দ্বীপের পুরা সব বাসিন্দা একদম আতঙ্কিত ছিল। ক্লিয়ার? শেষ। তারপর আসো টু কন্টেইন। দেখো কন্টেইন, কন্টেইন এটা তোমরা মনে রাখবা। কন্টেইন শব্দের অর্থ ধারণ করা, আটকে রাখা। হ্যাঁ, তো টু কন্টেইন মানে কি? আটকে রাখতে। আমরা তোমার পড়ছিলাম না 2+V1 কখন হয়? টু শো আ পারপাস। 2+V1 যখন হবে তোমার, তখন তোমরা মাথায় রাখবে যে তো এখানে একটা পারপাস বোঝাবে, এখানে একটা ভীষণ বোঝাবে। তাহলে টু কন্টেইন মানে কি? বেঁধে রাখতে বা আটকে রাখতে। দ্য বিস্ট, বিস্ট মানে কি বলো তো? বিস্ট বলা হয় কাদেরকে? যাদের আকৃতি অনেক বড় বা যারা একটা বন্য বা পশুর মতো, ওদেরকে বলা হয় কি? বিস্ট। তাহলে এখানে যে মিনোটারটা আছে ওইটা তোমার হচ্ছে একটা বিস্টের মতো না? দেখতে তোমার হচ্ছে পুরো একদম অর্ধেক মানুষ অর্ধেক কিসের মতো বলো তো? অর্ধেক মানুষ অর্ধেক ষাঁড়ের মতো না? কি বলো? অর্ধেক মানুষ অর্ধেক ষাঁড়ের মতো না? ওটা কি দেখতে কি নর্মাল নাকি অ্যাবনর্মাল বলো তো? তো বলছে টু কন্টেইন দ্য বিস্ট, এই যে পশুটাকে আটকে রাখার জন্য কিং মিনোস। কিং মিনোস তার মানে ওই যে ক্রিট আইল্যান্ডের যেই কিং ছিল তার নাম কি ছিল? কিং মিনোস।
ক্লিয়ার? এইগুলো জাস্ট কিছু কিছু কি পয়েন্ট মাথায় রাখবা, তাহলে এই কি পয়েন্টগুলো দিয়ে তুমি পুরো টেক্সটটাকে তুমি হচ্ছে রিকভার করতে পারবা, রিভাইভ করতে পারবা। ওকে, এখানে বলছে যে যেহেতু প্রাণীটা পুরো দ্বীপের বাসিন্দাদেরকে পুরো পাগল করে দিচ্ছিল, দ্যাটস ওয়াই রাজা মিনোস কি করছিল, এই প্রাণীটাকে আটকে রাখার জন্য এনলিস্টেড, দেখো এনলিস্ট শব্দের শাব্দিক অর্থ আমি তোমাদেরকে একটু বলি, একটু মাথা রাখবে এগুলো, হ্যাঁ, শুধু পড়ে গেলে হবে না। এনলিস্ট শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তালিকাভুক্ত করা, কিন্তু এখানে কনটেক্সট অনুযায়ী এনলিস্ট শব্দের শাব্দিক অর্থ তোমার হচ্ছে চাওয়া, কি বলো তো, চাওয়া বা ধরো প্রার্থনা করা বা ধরো কাউকে নিযুক্ত করা। এনলিস্টেড দ্য হেল্প অফ ডেইডালাস, কি বলো তো, ডেইডালাস, তোমরা এটাকে ডেইডালাস বলবা, DAEDALUS, ডেইডালাস, নামটা কি বলো তো, ডেইডালাস। তার মানে একটা দ্বীপ যখন তোমার হচ্ছে বিপদের মধ্যে পড়ে তখন তাদেরকে সেভ করার দায়িত্ব ওই দ্বীপের যেই রাজা ওর উপরে পড়ে না। তো কিং মিনোস কি করছে, এই জন্তুটাকে আটকানোর জন্য একজন লোকের হেল্প নিছে, সেই লোকটার তার নাম কি ছিল, ডেইডালাস, কি বলতো, ডেইডালাস। এখন ডেইডালাস কে ছিল, হুইজ ডেইডালাস, দেখো তো, মাস্টারফুল, মাস্টারফুল শব্দের শাব্দিক অর্থ কি, দক্ষ, আর্কিটেক্ট মানে কি, স্থপতি, অ্যান্ড ইনভেন্টর মানে উদ্ভাবক বা আবিষ্কারক, বুঝছো, ক্লিয়ার? তার মানে মহারাজ যখন দেখছে যে তার দ্বীপের অধিবাসীরা তো খুব ভয়ের মধ্যে আছে, কারণ একটা প্রাণীর আবির্ভাব হয়েছে, যে প্রাণীটা তোমার অর্ধেক মানুষের মতো দেখতে, অর্ধেক ভূতের মতো দেখতে, সরি অর্ধেক কিসের মতো, অর্ধেক ষাঁড়ের মতো দেখতে। তো দ্যাটস ওয়াই তিনি কি করছে, এই প্রাণীটাকে আটকানোর জন্য তিনি একটা কি করছে, তিনি কার হেল্প নিছে, ডেইডালাসের হেল্প নিছে। দেখো এই নামটা মনে রাখবে, DAEDALUS, ডেইডালাস, ক্লিয়ার কিনা বলো তো? এই ডেইডালাসের হেল্প নিছে, কারণ তাকে কি করতে হবে, তার দ্বীপের সবাইকে তার ওই প্রাণী থেকে হেল্প করতে হবে বা ধরো সেভ করতে হবে। এবার দেখো ডেইডালাস কনস্ট্রাক্টেড, দেখো কনস্ট্রাক্ট শব্দের শাব্দিক অর্থ তোমার হচ্ছে তৈরি করা, কনস্ট্রাক্ট শব্দের শাব্দিক অর্থ তৈরি করা বা বানানো। তাহলে ডেইডালাস কি করলো, কনস্ট্রাক্টেড মানে তৈরি করলো অ্যান ইন্ট্রিকেট। দেখো ইন্ট্রিকেট শব্দের শাব্দিক অর্থ তোমরা মনে রাখবা কমপ্লেক্স, কি বলো তো, কমপ্লেক্স। ইন্ট্রিকেট শব্দের অর্থ অনেকের মনে নাও থাকতে পারে, তাই তোমরা এটা সিনোনিম হিসেবে মনে রাখবো কি, কমপ্লেক্স শব্দের অর্থ কি, জটিল, ইন্ট্রিকেট শব্দের অর্থ জটিল, ক্লিয়ার? তার মানে ডেইডালাস রাজার আদেশ মতো কি করলো, একটা জটিল লেভরিন্থ, দেখো লেভরিন্থ, এটা তোমরা এরকম উচ্চারণ করবা, ধরো যে এটাকে উচ্চারণ করে এরকম হয়, ধরো যে লেভিরিন্থ, এখন বলো যে ভাইয়া লেভরিন্থ বিষয়টা কি, আবার লেভিরিন্থ এটা উচ্চারণ কি হবে, লেভিরিন্থ। বিষয়টা হচ্ছে তোমরা অনেক সময় পড়ছো না ঠাকুরমার ঝুলির মধ্যে গোলক ধাঁধা, যে একটা লোক তোমার পানি পান করতে গুহায় ঢুকছিল, বাট সে আর কখনো বের হতে পারে নাই। গোলক ধাঁধার নাম শুনছো না তোমরা, যে সব কিছু দেখতে সেম লাগে, এই পথটাও সেম, ওই পথটাও সেম, আমি কোন দিকে যাবো বুঝতে পারতেছি না। ল্যাভিরিন্থ শব্দের শাব্দিক অর্থ তোমার হচ্ছে গোলক ধাঁধা, কি বলো তো, এটা আমি লিখে দিচ্ছি, তোমরাও লিখে ফেলো, গোলক ধাঁধা। তার মানে রাজা যে লোকটাকে নিযুক্ত করছে ওই প্রাণীটাকে আটকানোর জন্য বা প্রাণীটাকে বাঁধার জন্য, সেই লোকটা যে তার নাম কি ছিল, ডেইডালাস। ও কি করছে, একটা তোমার হচ্ছে কি করছে, একটা গোলক ধাঁধা তৈরি করছে, সো কমপ্লেক্স, এইটা এতটাই তোমার হচ্ছে জটিল ছিল, কি বলতো, এই গোলক ধাঁধা এতটাই জটিল ছিল দ্যাট যে এসকেপ, দেখো ESCAPE, এসকেপ অর্থ অব্যাহতি, এসকেপ মানে মুক্তি, হ্যাঁ, এসকেপ ওয়াজ নিয়ারলি ইম্পসিবল। দেখো এখানে কি বলছে, যে মহারাজা যে লোকটাকে নিযুক্ত করলেন যে এই প্রাণীটাকে আটকানোর জন্য, ওই লোকটা যার নাম ছিল কি, ডেইডালাস, ওই ডেইডালাস এমন একটা গোলক ধাঁধা তৈরি করছে যে গোলক ধাঁধা থেকে বের হওয়াটা একদম প্রায় অসম্ভব। নিয়ারলি মানে প্রায় বা কাছাকাছি, ইম্পসিবল মানে অসাধ্য। তার মানে এই যে ডেইডালাস এমন একটা ঘর বা এমন একটা ধাঁধা তৈরি করছে, এমন একটা গোলক ধাঁধা তৈরি করছে যেটা থেকে বের হওয়াটা প্রায় অসম্ভব, এখান থেকে বের হওয়া সম্ভবই না। বুঝছো, ক্লিয়ার কিনা বলো তো, সবাই বুঝছো? আচ্ছা আসো এবার সেকেন্ডে আসো। ওকে, ওয়ান্স দ্য মিনোটার ওয়াজ ইমপ্রিজন্ড, মিনোটার তার মানে ওই যে প্রাণীটা অর্ধেক মানুষের মতো দেখতে, অর্ধেক ষাঁড়ের মতো দেখতে, অর্ধেক মানুষ অর্ধেক ষাঁড়ের প্রাণীটা এক সময় তোমার কি হয়েছে বলতো, ইমপ্রিজন শব্দের শাব্দিক অর্থ কি বলতো, কারাগারে আটকে থাকা, কারাগারে আটকে পড়া। কিন্তু এখানে তো কারাগার বলতে এখানে ছিল কি, গোলক ধাঁধা, হ্যাঁ। তার মানে একদিন যখন মিনোটার প্রাণীটা যখন কারাগারে বা ধরো ওই গোলক ধাঁধার মধ্যে আটকে পড়লো, উইদিন দ্য মেজ অর্থ সেম, গোলক ধাঁধা যেটার মধ্যে ঢুকলে তুমি আর কখনো বেরোতে পারবে না, যা শুধু এখান দিয়েই ঢুকবো ওখান দিয়ে বেরোবো, তখন মনে হবে সব কিছু সেম, এটাকে বলে গোলক ধাঁধা বা মেজ বা ল্যাভরিন্থ, হ্যাঁ। তার মানে যখন ডেইডালাস যখন সক্ষম হলো যে হ্যাঁ
তার গোলকধাঁধার মধ্যে একদিন সারটা ঢুকে পড়ছে বা ওই প্রাণীটা ঢুকে পড়ছে, কিন্তু সেই প্রাণীটা আর বের হতে পারে নাই। তার মানে এখন সবাই মুক্ত। কিং মিনোস, দেখো কিং মিনোস, তার মানে আমরা একটা কথা জানি, দেখো তো তোমরা সবাই এটাকে সহমত পোষণ করবা। কিরকম কথাটা দেখো তো, যে যখন হচ্ছে আমাদের যখন বিপদ কেটে যায় তখন আমরা অহংকারী হয়ে উঠি। কি বলো তো, যখন আমাদের বিপদ কেটে যায় তখন আমরা কি হয়ে উঠি বলো তো, তখন আমরা অহংকারী হয়ে উঠি, তখন আমরা অহংকারী হয়ে উঠি। তাই দেখছো যে মহারাজ যখন দেখছে যে ওই প্রাণীটা আটকা পড়ছে গোলকধাঁধার মধ্যে, এবার তার মাথার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি আসছে। কি বুদ্ধি বলো তো, কিং মিনোস বিলিভড, কিং মিনোস বিশ্বাস করতো যে হি হ্যাড দ্য পারফেক্ট ট্র্যাপ, হি হ্যাড দ্য পারফেক্ট ট্র্যাপ। তার মানে সে একটা পারফেক্ট মানে একদম যথেষ্ট ধরো পাকাপোক্ত ট্র্যাপ মানে কি ফাঁদ পেয়েছে ফর হিজ এনিমিস। তার মানে সে ভাবছে কি জানো, এনিমিস মানে কি শত্রু না। তার মানে মহারাজ যখন দেখছে যে এই ধাঁধার মধ্যে যেহেতু এত বড় একটা প্রাণীকে আমি আটকে ফেলতে পারছি, তাহলে তো আমি আমার যে কোনো শত্রুকে এটার মধ্যে আটকে কবজা করতে পারবো। বুঝছো বিষয়টা কি ক্লিয়ার তোমাদের কাছে? হু উড বি সেন্ট ইনটু দ্য ল্যাবরিন্থ টু মিট আ গ্রুসাম ইন। দেখো তার মানে বলছে যে তার কাছে যত শত্রু আছে, কি বলতো, তার মানে মহারাজের যত শত্রু আছে সবাইকে সে চাইলে এই ধাঁধার মধ্যে পাঠিয়ে এবং টু মিট আ গ্রুসাম ইন। গ্রুসাম মানে ধরো খুব বেশি ধরো একদম যন্ত্রণাদায়ক, কি বলতো যন্ত্রণাদায়ক। এখানে অ্যান্ড মানে কি ডেথ, অ্যান্ড মানে কি, একটা কথা তোমরা সবসময় মনে রাখবা, দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে ডিপার্চার। এই দুইটা ওয়ার্ড সবসময় যখন তোমরা কোনো কবিতার মধ্যে দেখতে পাবা বা কোনো টেক্সটের মধ্যে দেখতে পাবা, কোনো লিটারেরি টেক্সটের মধ্যে, তখন তোমার হচ্ছে অ্যান্ড বা তোমার ডিপার্চার মানে হচ্ছে ডেথ। কারণ অ্যান্ড কখন হয়, আমাদের জীবনের শেষটা কখন, যখন মৃত্যু হবে তখন না। মৃত্যু ছাড়া সকল শেষ বা মৃত্যু ছাড়া সকল ব্যর্থতা হচ্ছে জাস্ট মেটাফরিক্যাল বা ধরো সাইকোলজিক্যাল, ঠিক আছে? সো দেখো এখানে বলছে যে যখন কিং মিনোস যখন দেখলো যে তার হচ্ছে কি বলতো, তার এই ধাঁধার মধ্যে যেহেতু সে একটা বড় প্রাণীকে আটকে ফেলতে পারছে, তাহলে মোস্ট প্রবাবলি সে তার সকল শত্রুকেও চাইলে সে এই ধাঁধার মধ্যে আটকে ফেলতে পারবে। কি বলতো, আটকে ফেলতে পারবে। আচ্ছা, কোনো কোশ্চেন আছে বলো তো এটুকু পর্যন্ত? কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করে ফেলো। আচ্ছা দেখো, তো আমরা এতটুকু পর্যন্ত শিখলাম। তারপরে দেখো হাউএভার, যাই হোক কিং মিনোস মানে আমাদের যে আইল্যান্ডের যে ক্রিক আইল্যান্ডের যে রাজাটা ছিল কিং মিনোস, নো লঙ্গার নিডিং ডেইডালাস। তার মানে যেহেতু তার কাজটা লেগে গেছে, তার কাজটা হয়ে গেছে, তার মানে দেখো না ওই যে আমরা যে বলি যে কাজের বেলায় কাজী, কাজ ফুরলে পাজি, এরকম একটা অবস্থা। ডেইডালাস যখন একটা ধাঁধা তৈরি করছে, তার ধাঁধার মাধ্যমে যখন ওই যে মিনোটার যখন ধরা পড়ছে, মহারাজ যখন মুক্ত হয়ে গেছেন সব কিছু থেকে, এবার তার মধ্যে একটা দুষ্ট বুদ্ধি আসছে, কারণ তাকে আর ডেইডালাসকে কোনো কাজে লাগবে না। এবার সে ভাবছে কি, হাউএভার কিং মিনোস নো লঙ্গার নিডিং ডেইডালাস। তার মানে মহারাজের আর ডেইডালাসকে কোনো কাজেই লাগতেছে না। ক্রুয়েলি মানে কি নিষ্ঠুরভাবে। ইমপ্রিজন মানে কি আমরা পড়ছিলাম কারাগারে আটকে রাখা বা ধরো কারাগারে ঢুকিয়ে দেওয়া। কাকে ঢুকিয়ে দেওয়া? দ্য ইনভেন্টর মানে কে, হু ইজ ইনভেন্টর? এই ধাঁধা তৈরি করছিল কে? ডেইডালাস। তার মানে তিনি মহারাজ কি করছেন, নিষ্ঠুরভাবে ওই যে ধাঁধা তৈরি করছিল ওই ধাঁধার আবিষ্কারককে ধাঁধার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। শুধু ওকে না, অ্যান্ড হিজ সান, তার ছেলেকে, তার পুত্রকে। এই পুত্রটাকে জানো, এই পুত্রটা হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত ইকারাস। এবার বুঝছো তোমরা, আসলে কি বুঝছো কিনা বলো তো, যে ইকারাসটা আসলে কে, ইকারাসটার আসলে পরিচয়টা কি, ইকারাসের পিতার নাম কি, বা ইকারাস যে একটা গ্রিক মিথোলজিক্যাল ক্যারেক্টার, এটা আসলে তোমার অরিজিনটা কোন জায়গার মধ্যে, বুঝছো? ক্লিয়ার কি না বলো তো, আসলে ক্লিয়ার? ওকে, সরি। আচ্ছা, তার এখানে বলছি কি যে যেহেতু রাজার সব কাজ মিটে গেছে, দ্যাটস ওয়াই রাজা কি করছে, খুব নিষ্ঠুরভাবে ডেইডালাস এবং তার ছেলেকে ওই উইদিন দ্য সেম ল্যাবরিন্থ, সেই ধাঁধার মধ্যে, সেই গোলক ধাঁধার মধ্যে, যে গোলক ধাঁধা দ্বারা ওই লোকটা তৈরি করছিল, মানে তার বানানো গর্তের মধ্যে তাকে সে ফেলে দিছে। বুঝছো? শুধু তাকে না, তার ছেলে ইকারাসকেও ফেলে দিছে। তাহলে আমরা জানলাম যে ইকারাস হচ্ছে ওই যে ডেইডালাস যে ধাঁধাটা তৈরি করছিল তার ছেলে। তার মানে এখন আমরা দেখতে পাচ্ছি যে ডেইডালাস রাজাকে হেল্প করছিল, বাট এই হেল্পের সে হচ্ছে ইয়াটা পাচ্ছে কীরকমভাবে বলো তো, মহারাজ তাকে একটা কিসের মধ্যে বলো তো, মহারাজ তাকে তার বানানো ধাঁধার মধ্যে ঢুকিয়ে দিল। তো এটা খুব ক্রুয়েল না বলো তো, এটা খুব বেশি ক্রুয়েল না? ওকে, এবার আসো,
কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই করে ফেলবা। আচ্ছা, তারপরে দেখো ইয়েট। ইয়েট মানে কি এখনো। ডেইডালাস, তার মানে ডেইডালাস যেই আমাদের ইকারাসের যে আব্বু বা ড্যাড যে ছিল ইকারাসের আব্বুর নাম কি ডেইডালাস। ইয়েট তারপরও ডেইডালাস ফ্যামিলিয়ার উইথ মানে কি পরিচিত ছিল দ্য ল্যাবিরিন্থ ডিজাইন। দেখো মনে করো তুমি একটা বক্স বানাইছো বা তুমি একটা বাসা বানাইছো, তুমি একটা বাড়ি বানাইছো, তুমি নিজে বানাইছো। এখন তোমার কি ওই বাড়িটার প্রত্যেকটা কক্ষে এবং প্রত্যেকটা দরজা সম্পর্কে তোমার আইডিয়া থাকবে না? ইচ অ্যান্ড এভরি কর্নার তোমার তো জানা থাকা দরকার বা জানা থাকা উচিত নর্মালি, তাই না? তো ডেইডালাস যেহেতু ধাঁধাটা বানাইছে, সে কি জানে না যে কোন দিক দিয়ে বের হতে হবে, কোন দিক দিয়ে ঢুকতে হবে? সে কি জানে না? অবশ্যই জানে। কারণ একজন ওই যে বলে না যে বাড়ির মালিকই জানে যে বাড়ির মধ্যে কি আছে, সেম কথা ডেইডালাসও জানতো যে ওই ধাঁধার মধ্যে ঢুকার ওয়ে কোনটা, বের হওয়ার ওয়ে কোনটা, বুঝছো? তাইলে এখানে তোমার ডেইডালাস তোমার যেহেতু সব কিছু জানতো, হি ম্যানেজ মানে কি, সে ধরো ম্যানেজ করছিল এসকেপ মানে কি মুক্তি পাওয়া বা বের হয়ে আসা উইথ ইকারাস। তার মানে আমরা এতটুকু জানলাম কি যে যেহেতু ডেইডালাস সব কিছু জানতো, যে সে যেহেতু এটাকে বানাইছে যে ধাঁধার মধ্যে কোন দিক থেকে ঢুকলে বের হওয়া যাবে আর কোন দিক দিয়ে গেলে আটকে পড়বে, সে যেহেতু সব জানতো, এই জন্য সে তার ছেলে ইকারাসকে নিয়ে ওই ধাঁধা থেকে বা ওই গুহা থেকে বের হতে সক্ষম হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, আফটার ফ্লিং, দেখো দেখো ফ্লি ওয়ার্ডটা তোমরা জানো? ফ্লি মানে ধরো মুক্ত হয়ে যাওয়া, মুক্ত হয়ে বেরিয়ে পড়া। তার মানে তারা যখন মুক্ত হয়ে ওই ধাঁধা থেকে বের হয়ে গেল, দে ফাউন্ড দ্যামসেলফ মানে তাদেরকে ফাউন্ড মানে খুঁজে পেলো, তারা তাদের নিজেদেরকে খুঁজে পেলো স্ট্র্যান্ডেড। দেখো স্ট্র্যান্ডেড শব্দটা একটু তোমরা চিনে রাখো। স্ট্র্যান্ড শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আটকা পড়া। কি পড়া বলো তো? আটকা পড়া, স্ট্র্যান্ডেড। তার মানে তারা যখন ধাঁধা থেকে বের হলো, বের হওয়ার পরও তারা দেখলো তারা আটকে পড়ছে কোথায় বলো তো? অন দ্য আইল্যান্ড একটা দ্বীপের মধ্যে, উইথ নো মিনস অফ এসকেপ বাই সি। তার মানে তারা দেখলো যে এমন একটা জায়গার মধ্যে তারা তোমার ধরো আটকা পড়ছে, যেখানের মধ্যে চারদিকে সমুদ্র, মাঝখানে দ্বীপ, এবং তারা তো এখান থেকে কোথাও পালাইতে পারবে না। তো তারা একটা ঘর থেকে, একটা ট্র্যাপ থেকে বের হয়ে দেখলো তারা অলরেডি আরেকটা ট্র্যাপের মধ্যে আটকা পড়ে আছে, বুঝছো? তার মানে দে ফাউন্ড দ্যামসেলফ স্ট্র্যান্ডেড অন দ্য আইল্যান্ড উইথ নো মিনস অফ এসকেপ। মানে এমন একটা জায়গার মধ্যে তারা আটকা পড়ছে যেখান থেকে বের হওয়ার কোনো প্রশ্নে আসে না, বুঝছো? আচ্ছা, এবার আসো অবজার্ভিং মানে কি? দেখো ধরো পর্যবেক্ষণ করে, দ্য বার্ডস ফ্লাইং অ্যাবাভ মানে উপরে। তার মানে অবজার্ভিং দ্য বার্ডস ফ্লাইং অ্যাবাভ, অবজার্ভিং মানে দেখে, দ্য বার্ডস ফ্লাইং অ্যাবাভ পাখিদেরকে উঠতে দেখে। ডেইডালাস, ওই যে ফাদারটা যে ছিল ইকারাসের বাবা, ডেইডালাস ওয়াজ ইন্সপায়ার্ড। ডেইডালাস তোমার হচ্ছে অনুপ্রাণিত হয়েছিল টু ক্রাফট মানে এখানে টু মেক, কি বলতো? টু মেক। তার মানে ইকারাসের বাবা ডেইডালাস যখন দেখলো যে আকাশের মধ্যে পাখিরা উঠতেছে, তখন সে ভাবলো আচ্ছা ওরা যেহেতু ওদের ডানা দিয়ে উঠতেছে, হোয়াট ইফ যদি আমরা আমাদের ডানা তৈরি করে ফেলি, আর্টিফিশিয়াল ডানা যদি আমরা আর্টিফিশিয়াল ডানা তৈরি করি, তাহলে আমরা কি উঠতে পারবো? বুঝছো? তখন এই সংকটময় পরিস্থিতির মধ্যে ইকারাসের বাবা ডেইডালাস ভাবছে যেহেতু পাখিরা তাদের ডানা দিয়ে উঠতে পারতেছে, তাহলে আমরা কি পারবো? তো সে কি করছে? সে ইন্সপায়ার হয়েছে যে না, তাহলে আমরা একটা ডানা বানিয়ে ফেলি, তাহলে আমরা এখান থেকে বের হতে পারবো। দেখো উইংস মানে কি ডানা, ফ্রম ফিদার্স মানে কি জানো? ফিদার বলতে পারো, তোমরা এটাকে ফেদার বলতে পারো, অর্থ পালক। যাই বলো না কেন, এর অর্থ হয় কি? পালক। অ্যান্ড ওয়্যাক্স শব্দ অর্থ মোম। তার মানে তার এই ইকারাসের বাবা ডেইডালাস ভাবছে যে সে পাখির মতো তাদেরও একটা ডানা বানাবে। কীরকম ডানা বানাবে? পাখির পালক এবং হচ্ছে মোম দ্বারা। ফর হিমসেলফ অ্যান্ড হিজ সান। তার মানে ডেইডালাস যখন দেখছে যে সে এবং তার সন্তান ইকারাস এই দ্বীপের মধ্যে আটকা পড়ে আছে, তখন সে আর কোনো উপায় না দেখে, সে যখন দেখলো যে আকাশের মধ্যে পাখিরা উঠতেছে, তখন সেটা দেখে সে খুব বেশি ভাবার পরে তার মাথায় আসলো, আরে এটা তো ভালো কথা, তার মানে আমরাও যদি ডানা তৈরি করি, তাহলে আমরাও তোমার হচ্ছে এই কী বলে এটাকে, আমরাও তোমার হচ্ছে কিসের মধ্যে, এই যে তোমার বাতাসের মধ্যে উঠতে পারবো আর এখান থেকে মুক্তি পাবো। ঠিক আছে? ওকে, তারপর আসো হি ওয়ার্নড ইকারাস। দেখো এটা একটু তোমরা এই পার্টটা, দ্যাট পার্ট খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই পার্টটা তোমার খুবই বেশি ইম্পর্টেন্ট, একদম আটারলি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলতেছি, দেখো ইকারাসের নামের সাথে না বর্তমান সময়ে তোমার হচ্ছে অনেক দেখবা যে তোমরা তো হয়তো জানো না, বর্তমানে অনেক ধরনের মুভি, অনেক ধরনের সিরিজের মধ্যে
ইকারাস নামটা ইউজ করা হয় এমন লোকের ক্ষেত্রে, আমি একটু বলে দিই, তোমরা একটু এটাকে নোট ডাউন করে ফেলো। বর্তমানে বিভিন্ন ইংলিশ মুভি বা বিভিন্ন ইংলিশ সিরিজের মধ্যে ইকারাস নামটাকে ইউজ করা হয় এমন লোককে আইডেন্টিফাই করতে বা এমন লোককে বুঝাইতে যে লোকটা তার অহংকার বা তার যে লোকটা ধরো তার ইচ্ছাকে কন্ট্রোল করতে পারে না বা তার লাস্টকে কন্ট্রোল করতে পারে না, বুঝছো? তার মানে আমাদের ইকারাস নিশ্চয়ই এরকম কিছু একটা করছিল যার কারণে তার নামটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হয়ে গেছে। এখন কেউ একটু বাড়তি কিছু করলে তাকে ইকারাস বলে মানুষ সম্বোধন করে, কেন করে বলো তো? আচ্ছা, এটা একটু পরে বুঝো, জাস্ট এতটুকু জেনে রাখো। হ্যাঁ, দেখো, হি ওয়ার্নড ইকারাস টু ফ্লাই এট আ মডারেট হেইট। দেখো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো, এখানে হিটা হচ্ছে ডেইডালাস, এখানে হিটাকে ডেইডালাস। হু ইজ ডেইডালাস? দ্য ফাদার অফ ইকারাস। তাহলে ডেইডালাস ওয়ার্ন মানে কি? ধরুন একদম নিষেধ করা বা ধরো সতর্কবার্তা দেওয়া ইকারাসকে, তার মানে তার বাবা তাকে সতর্কবার্তা দিছিল যে টু ফ্লাই, উঠতে। তার মানে আমরা কি শিখলাম যে ওরা তোমার হচ্ছে ডানা বানায় ফেলছিল। তার ইকারাসের জন্য দুইটা ডানা, আর এই তার পিতার জন্য দুইটা ডানা তারা তৈরি করে ফেলছিল। এবার তারা উড়বে। তো উড়ার সময় তার পিতা মানে ডেইডালাস তার ছেলে ইকারাসকে বলল যে বাবা, তুমি হচ্ছে উড়বা এট আ মডারেট হেইট, এমন একটা হাইটে তোমরা হচ্ছে উড়বা যে ধরো সেখানের মধ্যে দেখবা যে ধরো বেশি না উপরে না নিচে। মডারেট শব্দের শাব্দিক অর্থ তোমার হচ্ছে মাঝামাঝি, কি বলতো, মাঝামাঝি বা ধরো মিডিয়াম। তার মানে তার আব্বুকে বলে দিয়েছে যে তুমি যখন উড়বা তো উড়ার সময় তুমি হচ্ছে কি করবা, তুমি হচ্ছে মিডিয়াম উচ্চতায় উড়বা, তুমি না বেশি উপরে যাবা না বেশি নিচে যাবা। দেখো বলছি কি ক্লোজ টু দ্য সি, তুমি সাগরের খুব বেশি কাছাকাছি উড়বা না, আবার অ্যান্ড দ্য উইংস, আচ্ছা দেখো টু ক্লোজ টু দ্য সান। দেখো আমরা একটু সামনে আগে পড়ি। দেখো টু ক্লোজ দ্য সান বলছে তুমি না বেশি সমুদ্রের কাছাকাছি উড়বা না বেশি উপরে গিয়ে সূর্যের কাছাকাছি উড়বা। তুমি এত কিছু করার দরকার নেই, তুমি জাস্ট মাঝামাঝি উড়বা, যেখানে সমুদ্র থেকেও ডিস্টেন্স আছে, সূর্য থেকেও ডিস্টেন্স আছে। দেখো বলছে কি অ্যান্ড দ্য উইংস উড বিকাম হেভি উইথ ময়েশ্চার। দেখো বলছে কি, বলছে ধরো তুমি যদি সমুদ্রের কাছাকাছি উড়ো তাহলে তুমি দেখবে যে তোমার ডানাটা ভারী হয়ে গেছে। টু ক্লোজ টু দ্য সান অ্যান্ড দ্য ওয়াক্স উড মেল্ট। তার মানে বলছে যে ওয়াক্স মানে মোম, মেল্ট মানে গলে যাওয়া। এখানে বলছে তুমি যদি সমুদ্রের কাছ দিয়ে উড়ো তাহলে তোমার ডানাটা ভারী হয়ে যাবে বা ধরো একদম মিটপিটে হয়ে যাবে। আর তুমি যদি সূর্যের কাছ দিয়ে উড়ো তাহলে তোমার ডানার মধ্যে যে মোমটা ব্যবহার করা হয়েছে মোমটা গলে যাবে আর তুমি এখান থেকে পড়ে যাবে। ঠিক আছে? ইনিশিয়ালি মানে কি শুরুর দিকে, ইনিশিয়ালি ইকারাস হিডেড। দেখো হিড HWD, হিড মানে ধরো মেনে চলা। হিড মানে কি মেনে চলা। তার মানে শুরুর দিকে ইকারাস হিডেড হিজ ফাদার্স অ্যাডভাইস। বলছে শুরুর দিকে ইকারাস তার পিতার কথা ঠিকই মেনে চললো, শুরুর দিকে ইকারাস তার পিতার কথা ঠিকই মেনে চললো, বাট সুন, কিন্তু শীঘ্রই, ওভারওয়েলমড বাই দ্য এক্সাইটমেন্ট অফ দ্য ফ্লাইট। ওভারওয়েল মানে ধরো অতিরিক্ত আবেগে, বাই দ্য এক্সাইটমেন্ট ধরো উত্তেজনায় অফ দ্য ফ্লাইট, সে ধরো তার একটা ডানা হয়েছে, ডানা দিয়ে সে উঠতেছে, খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে না, সে এখন কি করবে না করবে সে ভেবে পাচ্ছে না। এই জন্য হি সোয়ার, দেখো সোয়ার SOAR, সোয়ার বলা হয় এমন একটা উচ্চতাকে যেটা ধরো অনেক উপরে যেখান থেকে ধরো একদম চিল বা ধরো যেখান থেকে ইগলরা উড়ে বেড়ায় বা যেখান থেকে ধরো এরোপ্লেন চলাচল করে অনেক উপরে, উড্ডিন বলা হয় এটাকে। হ্যাঁ, তার মানে তার পিতা তাকে বলছিল যে বাবা তুমি অবশ্যই সূর্যের কাছাকাছি এবং সমুদ্রের কাছাকাছি এই দুইটা জায়গা থেকে তুমি অ্যাভয়েড করবা, তুমি মাঝামাঝি স্পেস দিয়ে উড়বা। হ্যাঁ, কিন্তু শুরুর দিকে তার পিতার কথা সে মাথায় রাখলেও পরবর্তীতে সে এই যে ডানার একটা ফ্লাই করতেছে শূন্যের মধ্যে, এটা খুব বেশি এক্সাইটিং না এটা, এই জন্য সে সব কিছু ভুলে গেছে, সে তার পিতার অ্যাডভাইসটা ভুলে গেছে। হায়ার অ্যান্ড হায়ার, সে উঁচুতে উঠতেছে, ফরগেটিং দ্য ওয়ার্নিং, তার মানে ফরগেটিং দ্য ওয়ার্নিং অফ হু হিজ ফাদার। তার মানে সে যখন দেখলো যে উঠতে তার অনেক ভালো লাগতেছে এবং এটা তার কাছে খুব একটা ইন্টারেস্টিং বিষয়, সেই জন্য সে তার পিতার অ্যাডভাইসটা সে কী করলো, ভুলে গেল, একদম ভুলে গেল। ভুলে যাওয়ার পরে কী হয়েছে দেখো তো, অ্যাজ হি অ্যাসেন্ডেড। অ্যাসেন্ড মানে কি জানো, একটু লিখে রাখো এটাকে। হ্যাঁ, ASCEND, দেখো অ্যাসেন্ড ASCEND, অ্যাসেন্ড মানে তোমার হচ্ছে আরোহণ করা। অ্যাসেন্ড মানে কি আরোহণ করা, বুঝছো? অ্যাসেন্ড মানে হচ্ছে আরোহণ করা বা ধরো পৌঁছায়, রায় বলতে পারো তুমি এটাকে।
তার মানে যখন সে তার পিতার আদেশটা ভুলে গেল যে তাকে অবশ্যই সূর্য থেকে এবং সমুদ্র থেকে দূরে থাকতে হবে, দূরে দিয়ে তাকে উঠতে হবে, কিন্তু সে যখন এটা ভুলে গেল, ভুলে গিয়ে সে যখন উপরে উঠতে 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 এক সময় সে কী করলো, দ্য সানস হিট, ধরো সে যখন একদম সূর্যের কাছাকাছি চলে গেল, কে বলতো, ইকারাস। তার মানে ইকারাসের আব্বু তাকে বলছিল তুমি অবশ্যই সমুদ্র এবং সূর্য দুইটা থেকে ডিস্টেন্স বজায় রেখে উড়বা, মানে তুমি একদম মিডিয়াম স্পেসে উড়বা, কিন্তু সে যখন এটা ভুলে গেল এক্সাইটমেন্টের কারণে, দ্যাটস ওয়াই দ্য সানস হিট, সানস হিট মানে কি, সানস মানে সূর্যের, হিট মানে তাপ, সূর্যের তাপের কারণে মেল্টেড, মেল্টেড মানে কি গলে গেল, দ্য ওয়্যাক্স, ওয়্যাক্স মানে মোম, বাইন্ডিং দ্য উইংস, বাইন্ড মানে কি জানো, বেঁধে রাখা। তার মানে আমরা জানি যে তোমার হচ্ছে এই যে তারা যে ডানাগুলো তৈরি করছিল, দেখো তো ছবির মধ্যে, তারা যে ডানাগুলো তৈরি করছিল, মানে ডেডালাস যে ডানাগুলো তৈরি করছিল তাদের উড়ার জন্য, ওই ডানাগুলো তৈরি ছিল কি দিয়ে বলো তো, ফার্স্ট অফ অল পাখির পালক এবং মোমকে একত্র করে তারা ডানা বানাইছিল। এখন একটা মোম যখন একটা গরমের সংস্পর্শে আসে তখন সিম্পলি কি এটা গলে যায় না, সো দ্যাটস ওয়াই তার আব্বু তাকে ওয়ার্নিং দিছিল যে বাবা তুমি কখনোই ভুলেও তুমি হচ্ছে সূর্যের কাছাকাছি যাবা না, কিন্তু সে এটা ভুলে গেছিলো। কিন্তু সে যখন ভুলে সূর্যের কাছাকাছি চলে গেল তখন দেখা গেল কি তার তার মোম যেটা ছিল তার উইংসের মধ্যে, তার মানে তার উইংসের মধ্যে যে মোমটা ইউজ করা হয়েছে ওই মোমটা সূর্যের তাপের কারণে গলে গেল। কি হইলো, গলে গেল। তারপরে আসো কি হয়েছে, তারপরে দেখো তো, হেল্পলেসলি, হেল্পলেসলি অর্থ কি, অসহায়ভাবে, অসহায়ভাবে, ইকারাস প্লামিটেড, প্লামিটেড দেখো, প্লামিটেড, PLMMETD, প্লামিটেড, প্লামিটেড শব্দের শাব্দিক অর্থ জানো, ধরো কেউ কেউ যখন নিচের দিকে পড়তেই থাকে, ধরো অত উপর থেকে নিচে পড়তে একটু সময় লাগবে না, এটাকে বলে প্লামিটেড। তার মানে হেল্পলেসলি ইকারাস প্লামিটেড ইনটু দ্য সি অ্যান্ড ড্রাউন, ড্রাউন দেখো, ড্রাউন অর্থ তোমার হচ্ছে ডুবে যাও, কি বলো তো, ডুবে যাও। তার মানে আমরা দেখতে পারলাম যে তোমার অসহায়ভাবে ইকারাস ওই উপর থেকে সূর্য তার ডানার মোমগুলোকে গলায় দেওয়ার কারণে সে ওখান থেকে পড়ে গেল এবং সে সমুদ্রে পড়লো এবং সেখানে সে ডুবে মারা গেল, বুঝছো। লিভিং ডেডালাস টু ফ্লাই অন অ্যালোন, বুঝছো, যে সে যখন পড়ে গেল তখন তার বাবা একাই উঠতেছিল, তার বাবা একাই উঠতেছিল, তখন আর কেউ ছিল না, ঠিক আছে। তার মানে দেখো, ডেইডালাস ডিভাস্টেড বাই হিজ সানস ট্রাজিক ফেট, দেখো এখানে বলছে যে ডেইডালাস তার পুত্রের যে ট্রাজিক ফেট, দেখো ট্রাজিক মানে ধর একদম করুণ, ফেট মানে ভাগ্য, তার মানে তার পুত্রের এরকম মর্মান্তিক করুণ পরিণতি দেখে তার পিতা মানে যে ডেডালাস যে ছিল সে খুব ভেঙে পড়ছে। ডিভাস্টেড দেখো, ডিভাস্ট শব্দের শাব্দিক অর্থ তোমার হয় ডিস্ট্রাক্ট, মানে ধরো যে কোনো কিছু ধ্বংস করে দেওয়া, বাট এখানে ডিভাস্ট মানে হবে যে একদম ভেঙে পড়া, একদম ধরো একদম ডিপ্রেশনে চলে যাওয়া, একদম ধরো নিজেকে একদম হারিয়ে ফেলা। তার মানে তার পুত্র যখন তার সামনে সমুদ্রে পড়ে ডুবে মারা গেল তখন ডেডালাস খুব বেশি ভেঙে পড়লো, হ্যাঁ, ডেডালাস একদম বেশি ভেঙে পড়লো এবং সে কি করলো বলো তো, হি ইভেনচুয়ালি, এখানে হিটাকে ডেডালাস, তাহলে এখানে ইকারাসের বাবা ডেডালাস কি করছে, ইভেনচুয়ালি মানে কি, ইভেনচুয়ালি শব্দের অর্থ শেষের দিকে বা শেষ পর্যায়ে, রিস্ট সিলিসি, তার মানে সে তোমার হচ্ছে যে কি তোমার সে সিসিলিতে পৌঁছলো এবং হয়ার হি মোর্ন, দেখো মোর্ন শব্দের শব্দ করতে গিয়ে দেখো তো, মোর্ন, মর্নিং, 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 MOURNING, মর্নিং অর্থ কি, বিলাপ করা বা ধরো যে বুক ফাটিয়ে মাতম করা, হ্যাঁ, বা ধরো শোক প্রকাশ করা, একদম সিম্পলি মর্নিং মানে শোক প্রকাশ করা। তার মানে তার পিতা যখন সিসিলিতে পৌঁছলো, হয়ার হি মোর্ন ইকারাস, সে তখন ইকারাসকে নিয়ে মাতম করতে লাগলো যে আয় হায় আমার ছেলে তো নাই, আমার ছেলে তো এরকম একটা করুণ পরিণতির মধ্যে দিয়ে মারা গেল, কারণ আমি আমার ছেলেকে বলছিলাম যে বাবা তুমি কখনোই সমুদ্র এবং সূর্যের কাছাকাছি স্থান দিয়ে উড়বা না, কারণ সমুদ্রের কাছ দিয়ে উঠলেও তোমার ডানার ক্ষতি হবে, সূর্যের কাছ দিয়ে উঠলেও তোমার ডানার ক্ষতি হবে, তুমি হচ্ছে উড়বা মিডিয়াম স্পেস দিয়ে। কিন্তু তার ছেলে তার কথা শুনে নাই বা মনে রাখে নাই, এই জন্য সে তার ছেলে নিয়ে অনেক শোক প্রকাশ করলো। অ্যান্ড নেমড, নেমড অর্থ কি, সে নাম দিল বা নামকরণ করলো দ্য সি, এ কোনটা, কোন সি বলো তো, ওই সিটাকে, ওই সি মানে ওই সমুদ্রের মধ্যে, যে সমুদ্রের মধ্যে ইকারাস শূন্য থেকে পড়ে ডুবে মারা গিয়েছিল, ওই সমুদ্রটাকে সে নামকরণ করলো হয়ার হিজ সান ফেল, ফেল মানে কি পড়ে গিয়েছিল, দ্য ইকারিয়ান সি, তার মানে ওই সমুদ্রের নামটা তারপর থেকে কোন সমুদ্রের নাম হয় বলো তো, ইকারিয়ান সি, বুঝছো। তার মানে ডেডালাসের ছেলে ইকারাস, ডেডালাসের ছেলে ইকারাস, ডেডালাসের ছেলে ইকারাস যে সমুদ্রে পড়ে মারা গিয়েছিল ওই সমুদ্রের
নাম তার পিতা ডেইডালাস দিয়েছিল ইকারিয়ান সি, কারণ তার ছেলের নাম ছিল ইকারাস, বুঝছো? ইন হিজ মেমোরি, কারণ তার তার ছেলেকে স্মৃতির কোঠায় আবদ্ধ করে রাখার জন্য তার পিতা ডেইডালাস ওই সমুদ্রের নাম দিয়ে দিয়েছিল কি বলতো? ওই সমুদ্রের নাম দিয়ে দিয়েছিল হচ্ছে ইকারিয়ান সি। হ্যাঁ, কারণ ইকারাস থেকে ইকারিয়ান সি। ক্লিয়ার কিনা বলো তো? সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমরা একটু তোমার হচ্ছে আমরা আই হোপ তোমাদের কাছে স্টোরিটা পুরো ক্লিয়ার যে ইকারাস কি আমি একদম শুরু থেকে একদম ডেসক্রাইব করে দিয়েছি যে ইকারাস কি। ইকারাসের আসলে আমরা এখন জানলাম কি যে ইকারাস হচ্ছে একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার, যেটা এই গল্পটা তোমার নেওয়া হয়েছিল ওই যে পাবলিয়াস ওভিডিয়াস নাসোর দ্য মেটামরফোসিস গ্রন্থ থেকে, যেখানের মধ্যে আমরা দেখলাম যে ইকারাস হচ্ছে ডেইডালাসের পুত্র এবং তারা বাস করত ক্রিট আইল্যান্ডে, যে আইল্যান্ডের রাজা ছিল কিং মিনোস। ঠিক আছে, সো এগুলো জাস্ট টুকটাক মনে রাখলে তোমরা এগুলো আনসার করতে পারবে। এবার হচ্ছে তোমাদের পালা। হ্যাঁ, তোমরা একটু এগুলো আনসার করে ফেলবা, জাস্ট একবার দেখে আনসার করে ফেলতে পারবা যে হোয়ার ডিড দ্য স্টোরি টেক প্লেস। বলছে এই যে তোমাদের এই যে গল্পটা তোমরা মাত্র পড়লে, এটা তোমার কোথায় সংঘটিত হয়েছিল? টেক প্লেস মানে কি? তোমার ধরো যে অনুষ্ঠিত হওয়া। সিসিলিতে হয়েছিল, ক্রিটে হয়েছিল, নাকি অ্যাথেন্সে, নাকি রোমে? বলো তো। জাস্ট একটা গ্লান্সে তোমরা এটাকে আনসার করে ফেলতে পারবে, একবার এক দেখাতেই, কোনো সময় নিবেন এটাকে, জাস্ট দেখবা আনসার করে ফেলবা, দেখবা আনসার করে ফেলবা, বুঝছো? একদম ইজিলি। সিসিলি, ক্রিট, নাকি অ্যাথেন্স, নাকি রোম? ওকে, জাস্ট এ লেখে ABCD বা ক খ যেটা লেখো তোমরা লিখতে পারো, একদম সহজে জাস্ট আনসার করে ফেলতে পারো। এটা তোমার হচ্ছে কি আমরা পড়ছিলাম ক্রিট আইল্যান্ড। ঠিক আছে, তারপর আসো হোয়াট কাইন্ড অফ ক্রিয়েচার ওয়াজ দ্য মিনোটার? মিনোটার কিরকম? মিনোটার দেখতে কিরকম ছিল বলো তো? হাফ ম্যান হাফ লায়ন, নাকি হাফ বুল হাফ হর্স, নাকি হাফ ম্যান হাফ বুল, নাকি হাফ ম্যান হাফ বার্ড? বলো। তোমরা পড়ছো না যে মিনোটার যে প্রাণীটা আমরা পড়ছিলাম যে প্রাণীর ভয়ে দ্বীপের সবাই আতঙ্কিত ছিল, ওই প্রাণীটা দেখতে কিরকম ছিল বলো তো? কিরকম ছিল? আনসার করে ফেলো, এক ঝটকে আনসার করে ফেলো, একদম এক ঝটকায়। পরীক্ষার হলে তোমাদের এত ভাবার সময় থাকবে না, এত বের করার সময় থাকবে না যে কোন লাইনে উত্তরটা আছে, কোন লাইনে MCQর আনসারটা আছে, এত ভাবার সময় তোমরা পাবা বলো? একদমই পাবা না। সো বেসিক্যালি তোমাদের কী করতে হবে? তোমাদের সিম্পলি হচ্ছে সুন্দর মতো করে বিষয়টা জাস্ট দেখবা আর আনসার করে ফেলবা, দেখবা আর আনসার করে ফেলবা। ঠিক আছে, তাহলে দেখবে যে তোমাদের জন্য খুব বেশি ইজি হবে। ওকে, হাফ ম্যান হাফ বুল। ওকে, ঠিক আছে, রাইট। তারপর আসো, হু ওয়াজ কিং মিনোস? কিং মিনোস কে ছিল বলো তো? আ ওয়ারিয়র, আই স্কাল্পটর, আর রুলার, নাকি আর সেইলর? বলো তো। একদম ইজিলি আনসার করে ফেলতে পারো জাস্ট একটা গ্লান্সে। তারপর আসো 4 নম্বর আসো, হোয়াই ডিড কিং মিনোস সিক ডেইডালাস হেল্প? ডেইডালাসের হেল্প রাজার কেন লাগতো বলো তো? কেন প্রয়োজন হয়েছিল? টু বিল্ড দ্য প্যালেস, টু ডিফিট এনিমিজ, নাকি টু কন্টেইন দ্য মিনোটর, নাকি টু মেক উইপন? বলো। একদম এক দেখাতে আনসার করে ফেলতে পারবো, জাস্ট একটা গ্লান্সে দেখেই ন্যানো সেকেন্ডে আনসার করে ফেলতে পারবা। ওকে, তারপরে আসো 5 নম্বর, হোয়াট ডিড ডেইডালাস কনস্ট্রাক্ট? ডেইডালাস কি বানাছিল? টাওয়ার, আর লেভরিন্থ, নাকি আর ব্রিজ, নাকি আর শিপ? এক সেকেন্ডে আনসার করে ফেলতে পারবা, জাস্ট এক সেকেন্ডে। যারা ক্লাসটা করছো জাস্ট তাকাবা আর আনসার করে ফেলবা, তাকাবা আর আনসার করে ফেলবা, একদম জাস্ট মেশিনের মতো। তারপর আসো, হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট দ্য লেভরিন্থ? কী ছিল বলো তো ওই গোলকধাঁধারটার? তোমার হচ্ছে কী ছিল, যে ওটার বৈশিষ্ট্য কী ছিল? ইট ওয়াজ আন্ডারগ্রাউন্ড, ইট ওয়াজ মেড অফ গোল্ড, ইট ওয়াজ নিয়ারলি ইম্পসিবল টু এসকেপ, নাকি ইট ওয়াজ ফিল্ড উইথ ওয়াটার? একদম এক সেকেন্ডে আনসার করে ফেলতে পারবা, এক ন্যানো সেকেন্ডে আনসার করে ফেলতে পারবা। 7-এ আসো, হোয়াই ওয়ার এনিমিজ সেন্ট ইনটু দ্য ল্যাভরিন্থ? বলছে রাজা কেন তার শত্রুদেরকে ওই ধাঁধার মধ্যে পাঠাতো? কেন বলো তো? কী কারণে? টু হাইড দ্যাম, নাকি টু পানিশ দ্যাম, নাকি টু ট্রেন দ্যাম, নাকি টু রেস্কিউ দ্য মিনোটর? বলো। একদম এক সেকেন্ড আনসার করে ফেলতে পারো। 7 নাম্বার লিখে কোনটা হবে? জাস্ট ABCD লিখে ফেলো বা ক খ লিখে ফেলো। 8 নাম্বার আসো, হুম ডিড কিং মিনোস ইমপ্রিজন দ্য ল্যাভরিন্থ? বলছে প্রথম ওই গোলকধাঁধার মধ্যে রাজা কাকে আটক করছিল? কাদেরকে? দেখো তো, দ্য এনিমিস ডেইডালাস অ্যালান, নাকি মিনোটার অ্যান্ড ইকারাস, নাকি ডেইডালাস অ্যান্ড ইকারাস? একদম দেখে বলে ফেলতে পারবো, কারণ আমরা জানলাম যে ওই পিতা পুত্রকেই তারা একসাথে এই কারাগারের মধ্যে বা ধাঁধার মধ্যে ফেলে দিয়েছিল। 9, হাউ ডিড ডেইডালাস এসকেপ ফ্রম দ্য আইল্যান্ড? দেখছো কত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জাস্ট দেখে আনসার করে ফেলতে পারবো এক সেকেন্ডে, যে কীভাবে ডেইডালাস এবং ইকারাস ওই দ্বীপ থেকে বের হয়েছিল বলো তো? শিপের মাধ্যমে, সুইমিং করে, নাকি উইং বানিয়ে, নাকি ধরো টানেল বানিয়ে? এক সেকেন্ডে আনসার করে ফেলতে পারবো আই হোপ। আচ্ছা দেখো, হোয়াট ওয়ার দ্য উইংস মেড অফ? দেখছো যে ডানাটা তারা তৈরি করছিল, ওই উইংসটা কি দিয়ে তৈরি ছিল? আয়রন অ্যান্ড লেদার, নাকি উড অ্যান্ড রোপ, নাকি ফিদার অ্যান্ড ওয়াক্স, নাকি ক্লথ অ্যান্ড গ্লু? দেখছো ইজি না? এক সেকেন্ডে আনসার করে ফেলতে পারো, জাস্ট এক ন্যানো সেকেন্ডে। এটা কী হবে?
ফেদার অ্যান্ড ওয়্যাক্স। আচ্ছা, তারপর আসো 11, হোয়াট ওয়ার্নিং ডিড ডেডালাস গিভ টু ইকারাস, যে ইকারাসের আব্বু ডেডালাস তাকে কি ওয়ার্নিং দিছিল বলো তো? নট টু ফ্লাই টু লো অর টু হাই, নাকি নট টু ফ্লাই এট নাইট, নাকি নট টু ফ্লাই ওভার দ্য সিটি, অর নট টু ফ্লাই অ্যালান? বলো, 1 সেকেন্ড আনসার করে ফেলতে পারো যদি স্টুডি একটু মাথায় রাখতে পারো, যদি কি পয়েন্টগুলো একটু মাথায় রাখতে পারো 1 সেকেন্ড আনসার করে ফেলতে পারবে। এটা তোমাদেরকে কোনো ঝামেলা পোহাইতে হবে না, জাস্ট দেখবা আর আনসারটা মাথায় চলে আসবে, বুঝছো? এতটা ইজি, এতটা ইজি যদি তোমরা একটু ফিল করতে পারো টেক্সটটাকে। হোয়াই ডিড ইকারাস ফ্লাই টু হাই, কেন বলো তো? তার আব্বুর সতর্কবার্তা থাকার পরেও কেন ইকারাস অত উপর দিয়ে উঠছিল বলো তো? হি ওয়াজ ফ্রাইটেন্ড, নাকি হি ওয়াজ এক্সাইটেড, নাকি হি ওয়ান্টেড টু এসকেপ ফাস্টার, নাকি হি ওয়ান্টেড টু সি দ্য সি? এখানে আমরা শিখছিলাম যে কি, সে ছিল খুব বেশি এক্সাইটেড। তারপর আসো, হোয়াট হ্যাপেন্ড হোয়েন ইকারাস ফ্লিউ নিয়ার দ্য সান, তার মানে যখন যখন সে সূর্যের কাছাকাছি গেল তখন তার সাথে কি হয়েছিল? দেখছো তোমরা এগুলো 1 ন্যানো সেকেন্ড আনসার করে ফেলতে পারো। দেখো, হিজ উইংস ফ্রোজ, তার ডানা কি ঠান্ডা হয়ে গেছিল, নাকি হিজ ফেদার ফেল অফ, তাই নাকি তার পালকগুলো পড়ে গেছিল, নাকি দ্য ওয়্যাক্স মেল্টেড, নাকি মোমগুলা গলে গেছিল, নাকি দ্য উইন্ড পুশড হিম অ্যাওয়ে, নাকি বাতাস তাকে দূরে সরাই দিছিল? দেখছো 1 ন্যানো সেকেন্ড আনসার করে ফেলতে পারবা, দ্য ওয়্যাক্স মেল্টেড। তারপরে দেখো 14, হোয়ার ডিড ইকারাস ফল, ইকারাস দেখো সে যখন উপর থেকে পড়ে গেল সে কোথায় পড়ছিল বলো তো? জঙ্গলে পড়ছিল, ফরেস্টে পড়ছিল, ডেজার্টে মরুভূমিতে পড়ছিল, নাকি সিতে পড়ছিল, নাকি ল্যাবিরিন্থে পড়ছিল? বলো, 1 সেকেন্ড আনসার করে ফেলতে পারবে, 1 সেকেন্ডে। হোয়াট ডিড ডেডালাস নেম দ্য সি ইন মেমোরি অফ হিজ সান, বলো এটা একটু আনসার করে ফেলো, যে তার তার পুত্রের স্মৃতিচারণে বা তার পুত্রের স্মৃতিকে মনে রাখার জন্য ডেডালাস তার ওই সমুদ্রের নামটা কি দিয়েছিল? ওই সমুদ্রের নামটা কি দিয়েছিল? মেডিটারিয়ান সি, ব্ল্যাক সি, ইকারিয়ান সি, নাকি এগিয়ান সি? বলো তো কোনটা হবে এখানের মধ্যে? কোনটা হতে পারে, কোনটা হওয়ার চান্স বেশি বলো তো? 1 ন্যানো সেকেন্ড আনসার করে ফেলতে পারো, জাস্ট 1 ন্যানো সেকেন্ডে। তারপর আসো, এবার একটু আমরা অ্যাসিকোতে আসি। দেখো আমরা একটু জাস্ট শর্ট করে কোশ্চেনগুলো আনসার করে ফেলি, তারপর আমাদের নেক্সট পোয়েমে আমরা একটু শিফট করবো। দেখো, হু ওয়াজ দ্য মিনোটার? দ্য মিনোটার ওয়াজ আ ফিয়ারসাম ক্রিয়েচার দ্যাট ওয়াজ হাফ ম্যান অ্যান্ড হাফ বুল। তার মানে মিনোটার ছিল এমন একটা প্রাণী যেটা ছিল তোমার অর্ধেক মানুষ অর্ধেক ষাঁড়। ক্লিয়ার? হোয়াই ডিড কিং মিনোস বিল্ড দ্য ল্যাবরিন্থ, বলছে রাজা মিনোস কেন ওই ধাঁধার ঘরটা তৈরি করছিল বা গোলক ধাঁধাটা তৈরি করছিল? বিকজ টু ইমপ্রিজন দ্য মিনোটার, ওই বড় প্রাণীটাকে যে অর্ধেক মানুষের মতো এবং অর্ধেক ষাঁড়ের মতো দেখতে ছিল তাকে আটকানোর জন্য, অ্যান্ড ট্রাফ হিজ এনিমিস। তার মানে দুইটা কারণে সে এই ধাঁধাটা তৈরি করছিল। প্রথমত এই প্রাণীটাকে আটকানোর জন্য, দ্বিতীয়ত তার যত শত্রু আছে সবাইকে ওখানের মধ্যে ফেলার জন্য। ঠিক আছে? হাউ ডিড ডেডালাস ক্রিয়েট দ্য উইংস, বলছে ডেডালাস কিভাবে তার ডানা তৈরি করছিল? ইন হোয়াট ওয়ে বলো তো? ভালো দেখো, ডেডালাস ক্রাফটেড দ্য উইংস ইউজিং ফেদার অ্যান্ড ওয়্যাক্স। তার মানে মোম এবং পাখির ডানাকে জোড়া দিয়ে সে হচ্ছে তার ছেলের জন্য একটা এবং তার জন্য একটা ডানা তৈরি করছিল। তারপরে দেখো যে হোয়াট অ্যাডভাইস ডিড ডেডালাস গিভ টু ইকারাস, বলছে এমন কোন উপদেশ যে ডেডালাস তার ছেলে ইকারাসকে দিয়েছিল? দেখছো সবগুলো কোশ্চেন তোমাদের কাছে ফ্যামিলিয়ার লাগতেছে না? জাস্ট নিজের মতো করে লিখে দেবো, ওই যে খুঁজতে হবে না যে প্যাসেজের কোন লাইনে ট্রান্সফারটা আছে, এটা খুঁজতে তোমাদের অনেক সময় ওয়েস্ট হয় না? টেক্সটগুলোকে ভালো করে ফিল করলে এটা তোমাদেরকে আর পোহাতে হবে না যে আসলে কোথায় আছে উত্তরটা, ভাবি একটু দেন বের করি, বুঝছো? হি অ্যাডভাইসড ইকারাস, তার মানে এখানে হি হচ্ছে ডেডালাস, এখানে হবে যে তোমার ডেডালাস অ্যাডভাইসড ইকারাস নট টু ফ্লাই টু ক্লোজ টু দ্য সি অর টু ক্লোজ টু দ্য সান। বলছে তার আব্বু তাকে বলছিল তুমি না সূর্যের কাছে না সমুদ্রের কাছ দিয়ে উড়বা। তারপরে দেখো, হোয়াই ডিড ইকারাস ফল ইনটু দ্য সি, কেন সে পড়ে গেছিল বলো তো? বিকজ দ্য হিট অফ দ্য সি মেল্টেড দ্য ওয়্যাক্স অফ হিজ উইংস। বুঝছো? 1 সেকেন্ড আনসার করে ফেলতে পারো যে হোয়াট ডিড ডেডালাস ডু আফটার ইকারাস ডাইড, বলছে তার ছেলে মারা যাওয়ার পরে ডেডালাস কী করছিল? ডেডালাস মোর্ন ইকারাস, সে তার ছেলের জন্য বিলাপ করছিল, এবং নেম দ্য সি ইকারিয়ান সি, তার মানে একটা যে সমুদ্রে পড়ে তার ছেলে মারা গিয়েছিল ওই সমুদ্রের নাম সে দিয়েছিল ইকারিয়ান সি, তার ছেলের স্মৃতিকে রক্ষা করার জন্য। হোয়াই ডিড কিং মিনোস ইমপ্রিজন ডেডালাস অ্যান্ড ইকারাস, বলছে কেন বলো তো? কেন কিং মিনোস তার ছেলে ডেডালাসের ছেলে এবং তাকে বন্দি করছিল? কারণ কি বলতো? কারণ হি নো লঙ্গার নিডেড দ্য ডেডালাস, কারণ আমরা জানি যে কাজের বেলায় কাজ ফুরলেই তার হচ্ছে আমরা মর্ম বুঝতে পারি না, দ্যাটস ওয়াই রাজাও সেম কাজ করছিল। দেখো, হোয়াই কুড ডেডালাস এসকেপ ফ্রম দ্য ল্যাবিরিন্থ, হোয়াই কুড ডেডালাস এসকেপ, বলছে কেন তোমার হচ্ছে
ওই ষাঁড় তো বের হতে পারে নাই, অন্য কোনো মানুষ তো ওখান থেকে বের হতে পারে নাই, কিন্তু ডেডালাস কীভাবে তার ধাঁধা থেকে বের হয়েছিল? এক সিম্পল কোশ্চেন, কারণ কি, হি ওয়াজ ফ্যামিলিয়ার উইথ দ্য ডিজাইন অফ দ্য ল্যাবিরিন্থ, কারণ যেহেতু সে নিজেই ওই ধাঁধার ঘরটা তৈরি করছিল, কারণ এখন সে তো জানে যে কোন পথ দিয়ে বের হতে হবে, কোন পথ দিয়ে ঢুকতে হবে, বুঝছো? ওকে, দেখো, হোয়াট হ্যাপেন টু ডেডালাস আফটার দ্য ডেথ অফ ইকারাস, বলছে কীরকম হয়েছিল বলো তো? সে তোমার সিসিলিতে চলে গেছিল এবং ডিভাস্টেড বাই সন্স ডেথ, সে খুব ভেঙে পড়ছিল। একদম সিম্পল কোশ্চেন, হোয়াট লেসন ডাজ দ্য স্টোরি অফ ইকারাস টিচার্স? দেখো, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো, এখানে বলছে যে এই স্টোরিটা শিখে বা স্টোরিটা পড়ার পরে বা গল্পটা শেখার পরে বা বোঝার পরে তোমার আসলে তুমি কি লেসনটা পাইছো? The story teaches us the importance of obeying advice and avoiding the overconfidence, বুঝছো? তার মানে অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্সকে আমরা অ্যাভয়েড করব, এবং আমাদের গুরুজনরা আমাদের যেসব অ্যাডভাইস দিয়ে থাকে আমরা ওগুলোকে অবে করব। কি করবো? আমরা ওগুলোকে অবে করব, বুঝছো? তার মানে এই যে তোমরা দেখো তোমাদের প্রত্যেকটা লেসন, আমি যেটা বারবার বলে আসছি তোমাদেরকে, তোমাদের প্রত্যেকটা লেসন, প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি প্যাসেজ তোমাদের জন্য একটা মেসেজ ডিল করে, একটা মেসেজ কন্টেইন করে, বিয়ার করে। কারণ তোমরা এখন এডুকেশনের যে পর্যায়ে আসো, তোমরা এখন মোটামুটি অনেকটাই ম্যাচিউর, তোমরা আসলে ফিল করতে পারবা যে একটা লাইনের আন্ডারে একটা অন্তর্নিহিত কথা কী লুকাই আছে, ঠিক আছে, যেটা তোমার ক্লাস 6, 7, 8, 10 ওরা পারবে না। সো বেসিক্যালি দেখো তো, এই ইকারাসের কাহিনীটা অনেক কাছে জাস্ট একটা সেফ কাহিনী মনে হয়। আমি তোমাদেরকে বলছিলাম যে বর্তমান সময়ে ইকারাস, এই যে ইকারাস বলা হয় বিভিন্ন মুভি, বিভিন্ন হচ্ছে তোমার ইয়ার মধ্যে, বিভিন্ন সিরিজের মধ্যে তোমার হচ্ছে একটু জাস্ট তাচ্ছিল্য করে। যেই লোকটা ধরো তার গুরুজন তাকে একটা কথা বলছে, সেইটা মানে নাই, যখন অমান্য করে, যখন সে একটা ভুল করে এবং সে একটা বিপদের মধ্যে পড়ে, তখন তাকে মেটাফরিক্যালি ইকারাস বলা হয়। কি বলা হয়? ইকারাস বলা হয়। কেন? কারণ ওই যে ইকারাস, সে ভুলটা করছিল, তার মানে এখন যেই সেম ভুলটা করবে, যে তোমার হচ্ছে তার গুরুজনদের কথা নাম মানবে না, বা যে ওভার কনফিডেন্স দেখায় যে ধরো ভুলটা ভুল করে ফেলবে, সে তাকে আমরা সিম্পলি কি বলতে পারি? ইকারাস বলতে পারি, বুঝছো? এবং এটা তোমার মডার্ন ওয়ার্ল্ডে খুব বেশি ইউজ হয় বিভিন্ন সিরিজের মধ্যে, বিভিন্ন টক শোর মধ্যে, বুঝছো? তোমরা হয়তো এগুলোকে নোটিস করো না, বাট ইনশাল্লাহ করবে এক সময় গিয়ে, হ্যাঁ, বুঝছো? তাহলে এই ছিল আমাদের ইকারাস নিয়ে একটু মানে মোটামুটি আলোচনা। এবার হচ্ছে আমরা একটু আরও ডিপে যাব। দেখো, এবার আসো, এই যে দেখতে পাচ্ছ তোমাদের ইকারাস লেসনের সেকেন্ড পার্টটা কি বলতো এখানে? ল্যান্ডস্কেপ উইথ দ্য ফল অফ ইকারাস। ল্যান্ডস্কেপ উইথ দ্য ফল অফ ইকারাস। আচ্ছা, ইকারাসের প্রথম টেক্সট নিয়ে তোমাদের কোনো সমস্যা আছে কিনা? আমরা এটাকে খুব বেশি দ্রুত শেষ করে ফেলবো। একটা পয়েম আছে, এই পয়েমটাকে আমরা দ্রুত শেষ করে ফেলবো, বাট আগের পার্ট নিতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে জানিয়ে দাও। আগের পার্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানিয়ে দাও, তাহলে আমরা এটার মধ্যে ঢুকতে পারি। ওকে, এবার আসো। হ্যাঁ, আমি শুরুতে বলছিলাম যে আজকের ইকারাস নিয়ে আমরা যেরকম গ্রিক মিথোলজিতে ঢুকে যাব, তেমনি আমরা আজকে আমেরিকাতে ঢুকে যাব, তেমনি আমরা হচ্ছে আজকে তোমার নেদারল্যান্ড ঘুরে আসবো, ডাচ যেটাকে আমরা বলি, হ্যাঁ, তৎকালীন হাবসবার্গ। দেখো, বেসিক্যালি বিষয়টা হচ্ছে কি, আমি একটু আগে সামারি করি যে আমরা এখন আমরা কী পড়তে যাচ্ছি। আমরা তো ইকারাস নিয়ে পড়ছি না, ইকারাস নিয়ে তোমরা জানছো না। এবার তাহলে হোয়াট ইজ দিস, এটা কেন? দেখো, লুক, বিষয়টা হচ্ছে ইকারাসের যে কাহিনীটা আমরা পড়লাম, এটা কোন সালের বলো তো? অনেক বছর আগের না? একজন রোম কবির যার নাম কি ছিল? পাবলিয়াস ওভিডিয়াস নাসো। তার বইয়ের নাম কি ছিল? দ্য মেটামরফসিজ। ওই বইয়ের মধ্যে ইকারাস নামে একটা ক্যারেক্টার ছিল, এবং ওই যে গল্পটা যে আমরা পড়লাম, এই গল্পটা মূলত ওই বই থেকেই নেওয়া, একটা খণ্ডাংশ নিছে আর কি, হ্যাঁ। এবং ওই বই থেকে, ওই কাহিনী থেকে অনেক শিল্পী অনেক ধরনের ছবি আঁকছে। যে ধরো আমরা আজকে একটু যে ছবিটা দেখলাম, সরি আমরা ওইদিকে না যাই, দেখলাম ওই যে ধরো ছেলেটা পড়ে যাচ্ছে, তার মোম গলে যাচ্ছে, ওই স্টোরিটা পড়ার পরে শিল্পীরা কী করে? একটা ছবি আঁকে না, কাল্পনিক ছবি। তো আমরা আজকে যাকে নিয়ে পড়তেছি, এই লোকটা তোমার ছিল যে খুব বেশি ধরো কী বলে এটাকে, যে ধরো পৌরাণিক কাহিনী নিয়ে তিনি এগুলোকে খুব বেশি ছবিতে ফুটাই তুলতে পারতো। একটা কাহিনীকে তিনি পড়তেন, পড়ে ওই কাহিনীটাকে নিয়ে তিনি অনেক কিছু ছবি আঁকতে পারতেন, ঠিক আছে? দেখো এখানে যে দেখো তো যে কবিতার নামটা আছে, ল্যান্ডস্কেপ উইথ দ্য ফল অফ ইকারাস, এটা কিন্তু কবিতার নাম আগে ছিল না, বুঝো নাই? আমি বলি, ল্যান্ডস্কেপ উইথ দ্য ফল অফ ইকারাস ছিল একটা পেইন্টিংয়ের নাম। কিসের নাম বলো তো? একটা কিসের নাম? পেইন্টিংয়ের নাম। এই পেইন্টিংটা কে লিখছিল বলো তো? পিটার, নামটা কি বলো তো? পিটার ব্রুয়েগেল দ্য সরি, আচ্ছা তাই ওইটা লাগবে না, জাস্ট পিটার ব্রুয়েগেল
এতটুকুই তোমরা মনে রাখবা যে একজন তোমার হচ্ছে পেইন্টার ছিল, তার নাম ছিল তোমার পিটার ব্রুয়েগেল। তিনি তোমার ছিলেন হচ্ছে তৎকালীন হাবসবার্গ, কি বলতো, তৎকালীন হাবসবার্গ নেদারল্যান্ড, বর্তমান বেলজিয়াম, বর্তমান কোন দেশ বলো তো, বেলজিয়াম। এগুলো তোমাদেরকে একটু জানতে হবে, বুঝছো? এগুলো একটু না জানলে কেমনে কি করবা বলো, কেমনে কি তোমরা একটু ফিল করবা কেমনে? এগুলো জানলে তোমাদের জন্য অনেক তোমাদের অনেক কিছু আনলক হয়ে যাবে তোমাদের ব্রেন থেকে, যে আসলে আমাদের টেক্সটের মধ্যে এটা বিষয়টা তো আছে, আমরা কি আসলে জানি কি না। এটা জানলে তোমাদের মধ্যে যে কী পরিমাণ কনফিডেন্স বিল্ড আপ হবে তোমাদের কোনো আইডিয়াও নাই। তাহলে এই যে ল্যান্ডস্কেপ উইথ দ্য ফল অফ ইকারাস, এটা কিন্তু কবিতা তো আছে, আমরা কবিতাটা পড়বো, কিন্তু এই কবিতা হওয়ার আগে এটা ছিল একটা পেইন্টিং। যে পেইন্টিংটা দেখে দেখো, এই যে পেইন্টিংটা তোমার ছিল এরকম, এই যে দেখো, এই যে পেইন্টিং, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, এই যে ব্রুয়েগেল, যার নাম আমি আমার একটু আগে বললাম, ব্রুয়েগেল, দেখছো? যাকে আমরা নিয়ে যার কবিতাটা, যাকে নিয়ে মানে যার পেইন্টিংটা দেখে আমাদের কবি মশাই অনুপ্রাণিত হয়ে কবিতাটা লিখছেন, তার নাম কি ছিল? পিটার ব্রুয়েগেল। তো এই যে দেখো, তার দুইটা দেখো তো, তার দুইটা চিত্র দেখো তো, এই যে একটা দেশে একটা সমুদ্র দেখো, একটা দ্বীপ দেখো, কিছু গোড়া দেখতে পাচ্ছ, আর এখানে দেখো তো একটা ছেলে দেখো, এখানে তো তোমার সেম দেখো, তার মূলত তার দেখো, তাদের যে আইল্যান্ডটা ছিল, ওই আইল্যান্ডের একটা ছবি সে ধরো তৈরি করার ট্রাই করছে, বুঝছো? সো বেসিক্যালি এখানের মধ্যে দেখো প্রত্যেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে কেউ কারো থেকে অনুপ্রাণিত হওয়ার পরে সেইটা মেক করছে, এটা থেকে এটা মেক করছে। এখন দেখো, তাহলে আমরা কি জানলাম যে আমাদের যে কবিতাটা আজকে, ল্যান্ডস্কেপ উইথ দ্য ফল অফ ইকারাস, এটা তোমার ছিল মূলত একটা পেইন্টিং। কার পেইন্টিং বলো তো? এই যে পিটার ব্রুয়েগেলের একটা পেইন্টিং, যিনি তোমার ছিলেন তৎকালীন হাবসবার্গ নেদারল্যান্ডের একজন কবি, একজন পেইন্টার, এবং যেটা তোমার এখন বর্তমানে বেলজিয়ামের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো এই পেইন্টিংটা দেখে আমাদের আজকের যে কবি উইলিয়াম কার্লোস উইলিয়ামস, ইনি কি করছেন, এই পেইন্টিংটা দেখে তার মনের মধ্যে এই কবিতাটা লেখার একটা স্বপ্ন জাগছে, বুঝছো? তার মানে আমরা দেখতে পেলাম যে আমাদের এই প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্টার রিলেটেড। কারণ গ্রিক মিথোলজি যেগুলো ছিল, ইকারাসের যে কাহিনীটা, এটা থেকে তোমার অনেক মুভি, অনেক সিরিজ, অনেক ধরনের পেইন্টিং, অনেক ধরনের ছবি আঁকা হয়েছে। তো তার মধ্যে আমাদের যে আজকে যেই লোকটার কথা বলা হয়েছে, পেইন্টার পিটার ব্রুয়েগেল, তিনি একটা পেইন্টিং আঁকছিলেন, তিনি একটা পেইন্টিং করছিলেন, যার নাম কি ছিল? ল্যান্ডস্কেপ উইথ দ্য ফল অফ ইকারাস। মানে ইকারাস যে পড়ে যাচ্ছিল, এটার একটা ছবি তিনি আঁকছিলেন, কাল্পনিক ছবি। ওই ছবিটা যখন এই আমাদের আজকের যে পয়েট আছেন, তার নাম কি ছিল? উইলিয়াম কার্লোস উইলিয়ামস। তিনি যখন ওই পেন্টিংটা দেখেন, তার মনে হয়েছে যে না, আমি এই পেন্টিংয়ের উপর আমি একটা কবিতা লিখব, বুঝছো? তো এই কবিতাটা তোমার হচ্ছে তোমাদের ইউনিট 3 লেসন 2 একদম সেকেন্ড পর্যায়ে অ্যাড করা হয়েছে। দেখো, আমরা একটু শর্ট করে উইলিয়াম কার্লোস উইলিয়াম সম্পর্কে একটু পড়ে নিই, তোমাদের হচ্ছে বইতে এটা দেওয়া আছে। দেখো, উইলিয়াম কার্লোস উইলিয়ামস 1883 to 1963 ওয়াজ এন আমেরিকান পোয়েট। জাস্ট এতটুকু মনে রাখবো, সে কোন দেশের কবি ছিল? আমেরিকান পোয়েট ছিল, নোন ফর হিজ ফ্রি ভার্স মানে কি বলতো? মুক্ত ছন্দ। দ্যাট মেড অর্ডিনারি মোমেন্টস এক্সট্রাঅর্ডিনারি। তার মানে তিনি এমন লাইন লিখতেন যে লাইনগুলো তোমার দেখে মনে হতো একদম সাধারণ, কিন্তু তুমি যখন এটাকে ডিপলি ফিল করতো তখন মনে হয় যে আরে এটা তো দারুণ কথা বলছে তিনি। হ্যাঁ, বর্ন ইন নিউ জার্সি, তার মানে তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন। নিউ জার্সি এটা তোমার হচ্ছে একটা রাজ্য। হি ব্যালেন্সড মেডিসিন। দেখো, এই বিষয়টা মাথায় রাখবো তোমরা, যে এই উইলিয়াম কার্লোস উইলিয়াম কে ছিল, তিনি কি করতেন? দেখো, হি ব্যালেন্স, এখানে হিটাকে উইলিয়ামস, হি ব্যালেন্সড, তিনি ব্যালেন্স করতেন মেডিসিন মানে কি? চিকিৎসা পেশা উইথ রাইটিং। তার মানে তিনি যেরকম ডাক্তার ছিলেন, তিনি সেরকম আবার লেখকও ছিলেন। তার মানে এই যে উইলিয়াম কার্লোস উইলিয়াম, তিনি তোমার ছিলেন মূলত একজন ডাক্তার, কিন্তু ডাক্তারি পেশার পাশাপাশি তিনি ডাক্তারি পেশা এবং তোমার রাইটিং বা লেখকের যে ক্যারেক্টারটা, তিনি দুইটাকে ঠিক সেমভাবে ব্যালেন্স করে পরিচালনা করতেন, ঠিক আছে? তারপরে দেখো, হিজ পোয়েট্রি ইজ নোটেড, তার কবিতাগুলো তোমার একদম স্মরণীয় ফর ক্লিয়ার ইমাজেরি। আমরা পড়ছিলাম না ইমাজেরি, মনে আছে? আমরা তোমার হচ্ছে প্যারট স্টিলের মধ্যে পড়ছিলাম ইমাজেরি, দেন আমরা কয়েকটা গল্পের মধ্যে আমরা ইমাজেরি পড়ছিলাম না? আমরা তোমার হচ্ছে যে চিলড্রেন ইন স্কুলের মধ্যে ইমাজেরি পড়ছিলাম না? যে যখন তুমি একটা রাইটিং পড়বা, যখন তুমি কোনো লাইন পড়বা, ওই লাইনের মধ্যে যে কথাটা আছে, তোমার মধ্যে যদি একটা চিত্র এঁকে যায় ওই কথাটাকে নিয়ে বা কাহিনীটাকে নিয়ে, তখন এটা হবে ইমাজেরি। মানে পড়তে পড়াটাকে নিয়ে একটা চিত্র অঙ্কন করে ফেলাম মাইন্ডের মধ্যে, সেটা হচ্ছে ইমাজেরি। তাহলে তার কবিতাগুলা
একটা পরিষ্কার ইমাজেরির জন্য খুব বেশি পপুলার, এবং সেন্সরি ফোকাস। সেন্সরি মানে ধরো ইন্দ্রিয় জাগ্রত করে ফেলে, ইন্দ্রিয় জাগ্রত করে ফেলে। যেমন দেখো তার একদম সে এমন এমন লাইন লিখবে যে ধরো তুমি ভাবতে শুরু করবে যে এখানে কী লেখা আছে। হিজ আর্লি ওয়ার্ক ওয়াজ ট্রেডিশনাল, তার তার জীবনের প্রথম দিকের কাজগুলো ছিল ট্র্যাডিশনাল, বাট ভাই এআই কুইয়ারে হিজ ইউনিক স্টাইল এমার্জ, বা তার মানে তার কাজগুলোর প্রথম দিকে ছিল ট্র্যাডিশনাল, কিন্তু তার পরের দিকে কাজগুলো ছিল স্টাইলে পরিপূর্ণ। His famous poem, The Red Wheelbarrow, is a part of Spring and All. In Patterson, in 1946-1958, Williams explored modern life and industry, blend মানে কি বলো তো, মিক্সিং মানে ধরো একদম এটা কি বলে, একদম ধরো সম্পৃক্ত করে ফেলা, মিক্স করে ফেলা। পোয়েট্রি অ্যান্ড প্রোজ, তার মানে তিনি পোয়েট্রি এবং প্রোজকে তিনি হচ্ছে মিক্স করে ফেলছিলেন। হি অলসো রোড প্রোজ রিফ্লেক্টিং হিজ ইন্টারেস্ট ইন আমেরিকান কালচার, তার মানে তিনি প্রোজও লিখছেন তার আমেরিকান কালচার নিয়ে তার যে আগ্রহ সে তার উপর ভিত্তি করে। হি ডাইড ইন 1963, তিনি হচ্ছেন 1963 সালে মারা যান, এবং তিনি পান পোস্থামাস পুলিৎজার প্রাইজ। পোস্থামাস মানে মরণোত্তর, পোস্থামাস মানে কি বলতো, মরণোত্তর। তার মানে তিনি মারা যাওয়ার পরে ধরো তিনি একটা পুলিৎজার পুরস্কার পান, ঠিক আছে। তো এই ছিল আমাদের উইলিয়াম কার্লোস উইলিয়াম নিয়ে আমাদের কথাবার্তা। এবার আসো আমাদের যে পয়েমটা, যেটা আমাদের আসলে আজকের কাঙ্ক্ষিত বিষয়, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কি না এই পর্যায়ে নিয়ে? এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করে ফেলো, আমরা সলভ করে ফেলি। আমরা এখন যে পর্যায়ে আছি, এখন তোমরাও মোটামুটি একটা কবিতা লেখার মতো, কবিতা না, তোমরা হচ্ছে নিজের মতো করে লেখার মতো একটা কোয়ালিটি অর্জন করে ফেলছো, যে ইকারাস কে ছিল, ইকারাসদের দ্বীপে কি হয়েছিল, কোন জন্তুটা আটছিল, ওই কোন জন্তুটা তোমার মানুষদেরকে ভয় দেখাইতো কিভাবে, বা জন্তুটাকে আটক করা হয়েছে কিভাবে, বা পিতা পুত্রকে কিভাবে গোলকধাঁধার মধ্যে আটকানো হলো, তারা ওখান থেকে বের হলো কিভাবে, তারা ওখান থেকে ডানা তৈরি করলো কিভাবে, বা ছেলেটা মারা গেল কিভাবে, সব কিছু তোমরা এখন জানো। তো তোমাদের জন্য কবিতাটা এখন খুব ইজি হবে। তার মানে এই যে কবিতা তিনি আছেন উইলিয়াম কার্লোস উইলিয়াম, তিনি ব্রুয়েগেলের যেই পেন্টিংটা ছিল, এই পেন্টিংটা দেখে ওই পেন্টিংয়ের উপর এবং হচ্ছে মিথ যেটা ছিল, যে গ্রিক মিথোলজি যে কাহিনীটা ছিল, এই দুইটাকে মিক্স করে তিনি একটা কবিতা লিখছেন। তার নাম কি? ল্যান্ডস্কেপ উইথ দ্য ফল অফ ইকারাস, ইকারাসের পতনের যে দৃশ্য। হ্যাঁ দেখো, অ্যাকর্ডিং টু ব্রুয়েগেল, তার মানে ব্রুয়েগেলের মতে, হোয়েন ইকারাস ফেল, যখন ইকারাস পড়ে যাচ্ছিল, ইট ওয়াজ স্প্রিং, তখন ছিল বসন্তকাল। বুঝছো? যে যখন ব্রুয়েগেল বলছে কি, যখন ইকারাস যখন সমুদ্র উপর পড়ে যাচ্ছিল সূর্যের কাছ থেকে, তখন এটা কোন সময় ছিল, এটা কোন ঋতু ছিল? এটা ছিল বসন্তকাল, এটা ছিল স্প্রিং। ঠিক আছে, বুঝছো? যে যখন ইকারাস পড়ে যাচ্ছিল সমুদ্রের মধ্যে এবং ডুবে যাচ্ছিল, তখন চারিদিকে কোন ঋতু ছিল? তখন ছিল স্প্রিং ছিল। দেখো, আ ফার্মার ওয়াজ প্লাউইং, দেখো প্লাউইং মানে কি বলতো, লাঙ্গল দেওয়া। এখানে লাঙ্গল দেওয়া মানে কি হবে? চাষ করা। তার মানে তখন সে যখন সমুদ্রে পড়ে ডুবে মারা যাচ্ছিল, তখন একজন কৃষক চাষ করতেছিল ইন হিজ ফিল্ড, বা হিজ ফিল্ড, তার মাঠের মধ্যে। দ্য হুল প্যাজেন্ট্রি, দেখো প্যাজেন্ট্রি মানে কি জানো? ধরো যে অতুলনীয় সৌন্দর্য, তখন চারিদিকে একটা অতুলনীয় সৌন্দর্য বিরাজ করতেছিল। হ্যাঁ, ঠিক আছে। তারপরে দেখো, অফ দ্য ইয়ার ওয়াজ, দেখো অফ দ্য ইয়ার ওয়াজ, বছরের সেরা সময়। কি বলতো? বছরের সেরা সময়। অফ দ্য ইয়ার ওয়াজ মানে কি? বছরের সেরা সময়, বা ধরো বছরের সর্বোত্তম সময়। অ্যাওয়েক টিংলিং নিয়ার, দেখো অ্যাওয়েক মানে ধরো জাগ্রত, আর টিংলিং মানে ধরো তোমার প্রাণবন্ত। হ্যাঁ, এখানে বলছে যে তখন যেন বছরের সর্বোচ্চ সময়টা ছিল, দেখতে চারদিকটা অনেক সতেজ ছিল, অনেক জাগ্রত ছিল, অনেক প্রাণবন্ত ছিল। ঠিক আছে। তারপরে দেখো যে দ্য এজ অফ দ্য সি, এজ মানে ধরো এখানে ধরো হবে ধরো তোমার যে তীরে। হ্যাঁ, এজ মানে ধরো তীরে বা ধরো উপরে। দ্য এজ অফ দ্য সি কনসার্নড উইথ ইটসেলফ, দেখো বলছে যে সমুদ্রের তীর যেন তাকে নিয়ে খুব বেশি উদ্বিগ্ন ছিল, খুব বেশি চিন্তিত ছিল। তারপরে দেখো সোয়েটিং ইন দ্য সান মানে কি? ধরো সে যেন সূর্যের তাপ এসে ঘামতেছিল। হ্যাঁ, আচ্ছা এটা লিখলাম না, সূর্যের তাপে যেন সে ঘামতেছিল। দ্যাট মেল্টেড দ্য উইংস ওয়্যাক্স, তার মানে আমরা জানলাম কি যে ইকারাসের ডানা যে গলে গিয়েছিল, এটার কারণটা কি ছিল বলো তো? এটার কারণটা ছিল কি? এটার কারণটা তোমার ছিল মেইনলি ওই যে সূর্যের কাছে যাওয়ার কারণে তার ডানাটা আস্তে করে গলে গিয়েছিল। ঠিক আছে। আচ্ছা,
তার মানে সোয়েটিং ইন দ্য সান দ্যাট মেল্টেড দ্য উইংস ওয়াক্স, তার মানে এমন একটা গরমে ওই কৃষকটা ঘামতেছিল, যেই সেম গরমটাই তোমার হচ্ছে আমাদের ইকারাসের যে ডানাটা ছিল ওই ডানাটাকে কী করছিল বলো তো, গলিয়ে দিয়েছিল, বুঝছো? তার মানে ওই যে পিতার অ্যাডভাইস যেকে তোমার অমান্য করা, পিতার ডেডালাসের নির্দেশ কী ছিল যে বাবা তুমি কখনোই হচ্ছে সূর্যের কাছাকাছি বা সমুদ্রের কাছাকাছি স্থান দিয়ে উড়বা না, কারণ সমুদ্রের কাছে দিয়ে উড়লেও তোমার ডানার ক্ষতি হবে, তুমি যদি সূর্যের কাছ দিয়ে উড়ো তাহলে তোমার ডানার মোমগুলা গলে যাবে। কিন্তু ইকারাস সেই কাহিনীটা শুনে নাই, সে অ্যাডভাইসটা সে শুরুর দিকে মানলো, শেষ দিকে সে এটাকে তোয়াক্কা করে নাই, দ্যাটস ওয়াই তার একটা করুণ পরিণতি হয়েছে, ঠিক আছে? সো দেখো আনসিগনিফিক্যান্টলি, দেখো আনসিগনিফিক্যান্টলি মানে কি, ধরো অগোচরে, অগোচরে মানে এখানে আমাদের কবি মশাই ধরো ইকারাসের ডানার মোম যখন গলে গিয়েছিল একদম সূর্যের কাছাকাছি অবস্থায়, তখন সে যখন নিচে পড়ে যাচ্ছিল, এই সূর্যের কাছ থেকে পড়ার পরে সমুদ্র পৌঁছানোর আগ পর্যন্ত বা সে সমুদ্রে ডুবে মারা যাওয়ার আগ পর্যন্ত এই যে একটা কাল্পনিক সিনারিও, সেই এটা এখানে ডেসক্রাইব করতেছে যে আনসিগনিফিক্যান্টলি, অগোচরে, অফ দ্য কোস্ট মানে উপকূলের কাছে, দেয়ার ওয়াজ সেখানে ছিল আই স্প্ল্যাশ কোয়াইট আননোটিস। দেখো স্প্ল্যাশ, দেখো SPLASH, স্প্ল্যাশ বলা হয় তোমার হচ্ছে ছিটকে পড়ার শব্দ। মনে করো তুমি একটা বটলকে এখান থেকে ফেলে দিলা, এটা ঠাস করে শব্দ হবে না, এটাকে বলে স্প্ল্যাশ। কী বলে বলো তো? স্প্ল্যাশ। তাহলে যখন ওই কৃষকটা ওই তার মাঠের মধ্যে চাষ করতেছিল তখন ছিল বসন্তকাল এবং সমুদ্র একদম উত্তাল ছিল এবং সমুদ্রে এবং সূর্য অনেক আলো দিচ্ছিল, ওই সময় এত কিছুর ভিড়ে স্প্ল্যাশ কোয়াইট আননোটিসড, আননোটিসড মানে একটা ঢুপ করে একটা শব্দ হলো। একটা মানুষ যখন উপর থেকে সমুদ্রে পড়বে তখন এটা ঠাস করে একটা শব্দ হবে না, একটা ঝুপ করে আওয়াজ হবে না, এই আওয়াজটা না কারো কানে আসে নাই, কারো কানে আসে নাই। দিস ওয়াজ, এটা ছিল ইকারাজ ড্রাউনিং। সবাই ভাবতেছিল মনে হয় কিছু না কিছু একটা হয়েছে, কিন্তু এদিক থেকে কিন্তু আমাদের ইকারাজ পানিতে বা সমুদ্রে ডুবে যাচ্ছিল এবং মারা যাচ্ছিল। বুঝছো? বুঝো নাই? দেখো আমি একটু লাস্ট লাইনটা আবার একটু করি, রিপিট করি। দেখো আনসিগনিফিক্যান্টলি অফ দ্য কোস্ট দেয়ার ওয়াজ, বলছে কি ঠিক যেন তোমার হচ্ছে উপকূলের কাছাকাছি একটা জায়গার মধ্যে কি হয়েছিল, আই স্প্ল্যাশ কোয়াইট আননোটিসড, যে ধরো তো যে এমন একটা ছিটকে পড়ার শব্দ হয়েছিল যেটা কারো কানে আসে না। আননোটিস মানে কি, ধরো যে কারো সবার অগোচরে, ঠিক আছে? তাহলে আই স্প্ল্যাশ কোয়াইট আননোটিস, যে যে তোমার একটা ঠুস করে যে শব্দটা হয়েছিল, একটা ঠাস করে যে শব্দটা হয়েছিল, ওইটা না কারো চোখে পড়ে নাই বা কারো কানে আসে নাই। কারণ কি? কারণ দিস ওয়াজ ইকারাজ ড্রাউনিং, কারণ তখন আমাদের ইকারাজ ওই যে সে পড়ে গেছিল তার ডানা ভেঙে, সে এখন সমুদ্রে ডুবে যাচ্ছিল এবং মারা যাচ্ছিল। তাহলে দেখো তো বেসিক্যালি এই যে আমাদের যে কবি উইলিয়াম কার্লোস উইলিয়ামস, তার মেইন ইন্সপিরেশন ছিল কে? এই যে ব্রুয়েগেল। কে বলো তো? ব্রুয়েগেল। এখন হু ওয়াজ ব্রুয়েগেল বলো তো? ব্রুয়েগেল ছিল হচ্ছে একজন, কোন কবি বলো তো? একজন ডাচ পেইন্টার, একজন ডাচ পেইন্টার যিনি ল্যান্ডস্কেপ উইথ দ্য ফল অফ ইকারাস নামে একটা পেইন্টিং আঁকছে, একটা পেইন্ট করছিল, একটা চিত্র আঁকছিল যে কীরকম হতে পারে যখন একজন মানুষ যখন সূর্যের কাছ থেকে পড়ে সমুদ্রে ডুবে মারা যায়, তখন সিনারিটাও কীরকম হতে পারে। আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দেই, ব্রুয়েগেল ছিল এমন একজন মানুষ, পিটার ব্রুয়েগেল, তার নামটা কী ছিল বলো তো? পিটার ব্রুয়েগেল। আমি অলরেডি এটা বলে ফেলছি, পিটার ব্রুয়েগেল। পিটার ব্রুয়েগেল ছিল এমন একজন মানুষ, এমন একজন পেইন্টার যিনি পৌরাণিক মিথগুলোকে বা যিনি হচ্ছে পৌরাণিক কাহিনীগুলোকে ঠিকমতো ছবির মধ্যে ফুটাই তুলতে পারতেন। বুঝছো নাই? একটা পৌরাণিক কাহিনী তুমি যখন পড়বা ওইটা কীরকম হতে পারে এটা তো অনেকেই ট্রাই করে আঁকার জন্য, তাই না? কিন্তু তার মধ্যে সবচেয়ে সাকসেসফুল ছিলেন পিটার ব্রুয়েগেল। তো এই পিটার ব্রুয়েগেল ঠিক আমাদের ইকারাজ যখন সূর্য থেকে পানিতে সমুদ্রে পড়ে যাচ্ছিল এবং মারা যাচ্ছিল, তিনি একটা ছবি আঁকছেন যে কীরকম হতে পারে, ঠিক আছে? সো ছবিটা দেখে আমাদের এই যে কবি উইলিয়াম কার্লোস উইলিয়াম, তিনি খুব বেশি তার এইটা ছবিটা খুব ভালো লাগছে বা তার পেইন্টিংটা খুব বেশি ভালো লাগছে, দ্যাটস ওয়াই তিনি তার উপর ভিত্তি করে তিনি একটা পোয়েম লিখে ফেলছেন। তার নাম কী হয়েছে বলো তো? সেম নামে, ল্যান্ডস্কেপ, কী বলো তো? ল্যান্ডস্কেপ উইথ দ্য ফল অফ ইকারাজ। যে ইকারাজ যখন পড়ে যাচ্ছিল সমুদ্রের মধ্যে, ইকারাজ যখন সমুদ্রে পড়ে মারা যাচ্ছিল তখন সিনারিওটা কেমন ছিল, তখন এটা দৃশ্যটা কীরকম ছিল, ঠিক আছে? সো এটা ছিল তোমার আলটিমেট কথা। এবং আমাদের কবিতারাও দেখলাম আমাদের সেম কাহিনী নিয়ে, যে যখন ইকারাজ পড়ে যাচ্ছিল তখন এটা বসন্তকাল ছিল, একজন কৃষক মাঠে চাষ করতেছিল এবং দেখো যে তখন হচ্ছে তোমার
যে চারদিকটা খুব বেশি দেখতে সুন্দর ছিল এবং সমুদ্রের পাশটা অনেক বেশি ধরো তোমার উত্তাল ছিল। তারপর দেখো যে সূর্যের কারণে, সূর্যের তাপের কারণে সবাই ঘামতেছিল এবং সেই যে সেম তাপটাই আমাদের ইকারাসের ডানার মোমটাকে কিন্তু গলিয়ে দিছিল। তার মানে সে তোমার সমুদ্রে পড়ে যায়। আনসিগনিফিক্যান্টলি, অগোচরে, অফ দ্য কস্ট, উপকূল থেকে একটু দূরে, দেয়ার ওয়াজ আই স্প্ল্যাশ। স্প্ল্যাশ মানে কি বলতো? ছিটকে পড়ার আওয়াজ। স্প্ল্যাশ শব্দের শাব্দিক অর্থ কি? ছিটকে পড়ার যে শব্দ হয়, ছিটকে পড়ার শব্দ, স্প্ল্যাশ। হ্যাঁ, এটাকে তুমি ঠাস বা ঝুপ বলতে পারো। হ্যাঁ, আর পানিতে পড়লে এটা শব্দ হয় ঝুপ করে। তো এত কিছুর ভিড়ে একটা ছিটকে পড়ার শব্দ হলো বা একটা ঝুপ করে পড়ার শব্দ হলো, যেটা ছিল কোয়াইট আননোটিসড, যে শব্দটা কারো কানে আসে নাই। আর এই শব্দটা ছিল কি? দিস ওয়াজ ইকারাস ড্রাউনিং, যেটা ছিল ইকারাসের ডুবে যাওয়ার শব্দ। ইকারাস যখন সমুদ্রতে পড়লো, সে যখন ডুবে যাচ্ছিল, তখন সে যে একটা ফোর্স নিয়ে পড়ছিল, একটা শব্দের সৃষ্টি হয়েছিল। এই শব্দটা না কারো কানে আসে নাই, বুঝছো? ঠিক আছে, শুধুমাত্র তার পিতা ডেডালাস দেখতেছিল যে তার ছেলে তার সামনেই মারা যাচ্ছে। ঠিক আছে, এবার আসো আমরা একটু কিছু এসিকিউ অ্যানালাইসিস করি, দেন আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করে ফেলবো। দেখো ইকারাস, দেখছো একদম প্রথম কোশ্চেন, হোয়াট সিজন ইজ মেনশনড ইন দ্য পয়েম? বলছে এই কবিতার মধ্যে কোন ঋতুর কথা উল্লেখ আছে বা কোন সিজনের কথা উল্লেখ আছে। দেখছো, দ্য সিজন ইজ মেনশনড ইন দ্য পোয়েম ইজ স্প্রিং, তার মানে কবিতার মধ্যে স্প্রিং ঋতুর কথা উল্লেখ আছে। তারপর দেখো, হোয়াট ওয়াজ দ্য ফার্মার ডুইং হোয়েন ইকারাস ফেল? যে ফার্মার কি করতেছিল, কৃষকটা কি করতেছিল যখন ইকারাস পড়ে যাচ্ছিল? বলো তো, আমরা পড়ছিলাম না যে হি ওয়াজ প্লাউইং ইন হিজ ল্যান্ড, সে তার জমির মধ্যে চাষাবাদ করতেছিল। তাহলে এখানে কি বলতো? দ্য ফার্মার ওয়াজ প্লাউইং ইন হিজ ফিল্ড। তারপর দেখো, হোয়াট কজড ইকারাস টু ড্রাউন? যে ইকারাস কেন ডুবে যাচ্ছিল, কারণটা কি ছিল? কারণ দ্য সান মেল্টেড দ্য ওয়্যাক্স অফ হিজ উইংস কজিং হিম টু ড্রাউন, কারণ সূর্য তার ডানার মোমগুলোকে গলিয়ে ফেলছিল, দ্যাটস ওয়াই সে ডুবে গিয়েছিল। তারপরে দেখো, হাউ ওয়াজ ইকারাসেস ফল ট্রিটেড বাই দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড হিম? বলছে ইকারাসের ফলটা, যে ইকারাস যে পড়ে যাচ্ছিল, এটা কি কারো চোখে পড়ছিল বা মানুষ কি এটা দেখতে পারছিল? না। কারণ কি? কারণ হিজ ফল ওয়াজ লার্জলি আননোটিস, সেটা ছিল মানুষের অগোচর অ্যান্ড ইনসিগনিফিক্যান্ট, একদম অগোচরে অলক্ষ্যে বিষয়টা হয়ে গেছিল। শুধুমাত্র এই ঘটনার সাক্ষী ছিল তার পিতা ডেইডালাস। ঠিক আছে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম? দেখছো সেন্ট্রাল থিমটা কি? দ্য পোয়েম হাইলাইটস হিউম্যান ইন্ডিফারেন্স টু ইন্ডিভিজুয়াল সাফারিং অ্যান্ড ট্রাজেডি। বলছে তোমার প্রত্যেকটা মানুষ তার জীবনে কিছু নির্দিষ্ট কিছু তোমার সাফারিং ভোগ করে, যেটা আসলে সবার সাথে সবার সাফারিংয়ের মিল থাকে না। আবার দেখো, আমরা যখন আমাদের কি বলে এটাকে, আমরা যখন ইকারাসের শেষ পর্যায়ে ছিলাম, আমাদের একটা থিম ছিল না যে হোয়াট লেসন ডাজ দ্য স্টোরি ইকারাস টিচ আস? যে ইকারাসের গল্পটা পড়ে তুমি কি শিক্ষাটা পেলা বা তুমি কি বুঝলা? কারণ একটা লেসন যখন তুমি পড়বা, তুমি ট্রাই করবা সবসময় ওই লেসনের ভিতর থেকে একটা তথ্য বা একটা ঘটনা খুঁজে বের করে আনার জন্য। যে আমাদের ইকারাসের স্টোরি আমাদেরকে কি শেখায় বলো তো? কি শেখায় আমাদেরকে, যে আসলে আমাদের কি মানতে হবে? যে দ্য স্টোরি টিচেস আস দ্য ইম্পর্টেন্স অফ অবিং অ্যাডভাইস, যে আমাদের গুরুজনরা, আমাদের পিতামাতা, আমাদের টিচাররা বা আমাদের হচ্ছে যারা থাকে নেইবারের মধ্যে, যারা আমাদের সিনিয়র আছেন, ওনারা যখন আমাদের কোনো কিছু নিষেধ করেন বা আমাদেরকে যখন তিনারা যখন কোনো কিছু আমাদেরকে আদেশ করেন, আমাদের উচিত সেগুলো অবে করা অ্যান্ড অ্যাভয়েডিং ওভার কনফিডেন্স। অনেক লোক থাকে তোমার ওদের মধ্যে ওভার কনফিডেন্স অনেক বেশি, মানে যতটুকু থাকা দরকার তার চেয়ে অনেক বেশি। তখন তারা কি হয়, এই ওভার কনফিডেন্সের কারণে তারা খুব বেশি সাফার করে। তাহলে ইকারাসের গল্পটা আমাদেরকে শিখায় যে আমাদেরকে অবশ্যই কী করতে হবে বলো তো? ওভার কনফিডেন্স আমাদেরকে খুব বেশি অ্যাভয়েড করতে হবে, এবং ওভার কনফিডেন্স অ্যাভয়েড করার পাশাপাশি আমাদের গুরুজনদের আমাদের প্রতি যেসব অ্যাডভাইস তারা আমাদেরকে করে থাকেন বা যেসব কাজ করতে আমাদেরকে তারা নিষেধ করে থাকেন, এই কাজগুলো আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। তাদের আদেশকে আদেশ মানতে হবে, তাদের নিষেধকে নিষেধ মানতে হবে, বুঝছো? তার মানে ইকারাস, আচ্ছা তোমাদেরকে মনে আছে আমি যে শুরুতে বলছিলাম যে ইকারাসের আসলে একদম উৎপত্তিটা কোন জায়গার মধ্যে, মনে আছে তোমাদের বলো তো? আমি আবার একটু বলে দিচ্ছি, হ্যাঁ, আমাদের ক্লাসটা একদম শেষ পর্যায়ে। ইকারাসের আসলে উৎপত্তিটা কোন জায়গার মধ্যে? ইকারাস তোমার হচ্ছে একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার। ইকারাস কি? একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা বা এই যে কাহিনীটা যেটা তোমরা আজকে পড়লাম, আমি একটু শর্ট করে আবার বলে দিচ্ছি, হ্যাঁ। এই কাহিনীটা তোমার যুগ যুগ ধরে, হাজার বছর ধরে তোমার হচ্ছে গ্রিক মানুষদের মুখে মুখে ছিল। কই ছিল বলো তো? গ্রিকের লোকেরা এটাকে তোমার হচ্ছে মুখে মুখে শুধু বলতো যে এক সময় ছিল যখন এই হয়েছিল। কিন্তু প্রথমবারের মতো এই কাহিনীটাকে বা স্টোরিটাকে তোমার বইয়ের মধ্যে আনেন একজন ব্যক্তি, তার নাম কি ছিল? পাবলিয়াস অভিডিয়াস নাসো।
তার নাম কি ছিল? পাবলিয়াস অবিডিয়াস নাসো। তার বইয়ের নাম কি ছিল? মেটামরফোসিস। তার বইয়ের নাম কি ছিল? মেটামরফোসিস। এই বইয়ের মধ্যে তিনি ইকারাস এবং ডেডালাসের যে কাহিনীটা, যে ওদের একটা দৈত্য আসছিল, যে ছিল অর্ধেক মানুষ অর্ধেক ষাঁড়ের মতো দেখতে, ওই প্রাণীটা তোমার হচ্ছে পুরো দ্বীপের মানুষদেরকে আতঙ্কিত করে ফেলছিল। তো ইকারাসের বাবা রাজাকে একটা সলিউশন দিয়েছিল, কিন্তু সলিউশন পাওয়ার পরে রাজাও তাকেই বন্দি করে ফেলে। তারপর আমরা তো জানি সব কিছু, ঠিক আছে? সো এই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইকারাস ইজ আ মিথোলজিক্যাল ক্যারেক্টার, এবং এটা তোমার গ্রিক মিথোলজির একটা অংশ, একটা ক্যারেক্টার। এবং দেখো, পাবলিয়াস অবিডিয়াস নাসো ছিলেন একজন রোমান কবি। পাবলিয়াস অবিডিয়াস নাসো ওয়াজ আ রোমান পয়েট, এবং তার বই ছিল কি? মেটামরফোসিস। আমরা দেখতে পাচ্ছি যে সেম নামে, কাছাকাছি নামে আরেকটা বই আমরা দেখতে পাই। সেটা কি বলতো? ফ্রান্স কাফকার মেটামরফোসিস। আর আমরা আজকে যে বইটা পড়লাম সেটা ছিল কি বলতো? মেটামরফোসিস, ঠিক আছে? সো এগুলো একটু মাথায় রাখবে। এগুলো মাথায় রাখলে তোমাদের হেডলাইনগুলো তোমাদেরকে আসলে ডিরেক্ট করবে যে তোমরা কোন দিকে যাবা, বা তোমাদের স্টোরিটা কোন দিকে আসলে ডিরেক্ট করতেছে, বুঝছো? সো এই বিষয়গুলো মাথায় রাখলে দেখবা যে তোমাদের জন্য কোনো লেসন বলো, কোনো হচ্ছে স্টোরি বলো, বা কোনো পোয়েম বলো, তোমরা ইজিলি এগুলোকে মাথায় রাখতে পারবা। এগুলোকে তোমরা লং টার্মে এগুলোকে বুঝতে পারবা, ঠিক আছে? সো আই হোপ কারো কোনো কোশ্চেন নেই আমাদের ইকারাস ইউনিট 3 লেসন 2 নিয়ে। আই হোপ সবার কাছে ক্লিয়ার, আমাদের ইকারাসের কাহিনীটা আমাদের কাছে ক্লিয়ার। এবং দেখো, আজকের ক্লাসে আমরা কতগুলা বিষয় নিয়ে আলোচনা করছি। দেখো, একটা গ্রিক মিথোলজির একটা বিশাল ক্যারেক্টার নিয়ে, একজন রোমান পয়েটকে নিয়ে, একজন আমেরিকান পয়েটকে নিয়ে, একজন ডাচ পেইন্টারকে নিয়ে। ডাচ পেইন্টার কেন বলতেছি? কারণ পিটার ব্রুয়েগেল যখন ছিলেন তখন এই জায়গাটার নাম ছিল হাবসবার্গ, নেদারল্যান্ড। কিন্তু বর্তমানে এই জায়গাটা তোমার হচ্ছে পড়ছে বেলজিয়ামের মধ্যে, ঠিক আছে? সো আমরা পড়লাম হচ্ছে তোমার উইলিয়াম কার্লোস উইলিয়াম, হি ওয়াজ আমেরিকান পয়েট। সো এই ইকারাসের কাহিনী নিয়ে তোমার যুগ যুগ ধরে অনেক সাহিত্যিক, অনেক ধরনের ছবি, অনেক ধরনের তোমার বর্তমানে বিভিন্ন সিরিজ বা হচ্ছে মুভি হচ্ছে, বা অনেক ধরনের কবিতা, স্টোরি, শর্ট স্টোরি, নোভেল তৈরি করছে, হ্যাঁ? এবং অনেক ধরনের গল্পের মধ্যে তোমার এই ইকারাসের কাহিনী নিয়ে আসা হয়েছে যে একটা এক্সাম্পল হিসাবে। এবং আমি তোমাদেরকে যেটা বললাম, এই ইকারাস যেহেতু তার পিতার কথাটা মান্য করতে পারে নাই, ইকারাস যেহেতু তার পিতার অ্যাডভাইসটা মান্য করতে পারে নাই, এবং সে যেহেতু তার এক্সাইটমেন্টের কারণে সে তার মূল আদেশটাকে ভুলে গিয়েছিল, এখন বর্তমান সময়ে হয় কি, যারা হচ্ছে তাদের পিতার মাতার বা ধরো কোনো সিনিয়রের আদেশটা মানলো না মেনে সে তার লাইফে একটা ট্রাজিক ফেট পেলো, তাদেরকে তোমার হচ্ছে মেটাফরিক্যালি ইকারাস নামে ডাকা হয়, হ্যাঁ? সো এটা হচ্ছে একটা বাস্তবসম্মত একটা কি বলে, মানে কাহিনীটা পুরনো, বাট এইটার প্রয়োগ আমাদের সমাজে এখনও দেখতে পাচ্ছি আমরা। যে ধরো বড়জনদেরকে মান্য না করা, বা একটু ওভার কনফিডেন্স দেখানো, যে ধরো ভুল করতেছে বাট ওভার কনফিডেন্স একদম তুঙ্গে। সো এরকম, হ্যাঁ? সো ইকারাস কাহিনীটা আমাদেরকে শেখায় কি বলতো? যে আমরা যেন আমাদের পিতামাতাদের কথা যেন আমরা সবসময় শুনি, এবং অবশ্যই যেন আমরা কখনো ওভার কনফিডেন্স না দেখাই। তাহলে ওভার কনফিডেন্স দেখালে আমাদের অবস্থা এই যে এরকম, আমাদের ডানাগুলো হচ্ছে মোমগুলা গলে যাবে, এবং হচ্ছে আমরা সমুদ্রে ডুবে মারা যাব। সো কখনোই হচ্ছে আমরা আমাদের প্যারেন্টসের কথাগুলো অমান্য করব না, এবং কখনোই হচ্ছে আমরা ওভার কনফিডেন্স দেখাতে যাব না। তাহলে আমাদের দুই ক্ষেত্রেই আমাদের নিজেদের হচ্ছে ক্ষতি হবে। সো ইকারাস আমাদের হচ্ছে যেই মেইন যেই কবি ছিলেন, তার নাম তোমার ছিল পাবলিয়াস ওবিডিয়াস নাসো। তার বই মেটামরফোসিস, এ থেকে তোমার নেওয়া হয়েছে ইকারাস গল্পটা। আমরা আজকে এটা কমপ্লিট করে ফেললাম। এবং উইলিয়াম কার্লোস উইলিয়ামসের একটা কবিতা, ল্যান্ডস্কেপ অফ অন দ্য ফল অফ ইকারাস, যে ইকারাস যখন সূর্য থেকে সমুদ্রে পড়ে যাচ্ছিল তখন সিনারিওটা কীরকম ছিল, ঠিক আছে? সো আমাদের লেসনটা পুরোটাই কমপ্লিট। ইউনিট 3 লেসন 2 আমাদের পুরোপুরি কমপ্লিট। আই হোপ তোমাদের কোনো কোশ্চেন নেই। তোমরা হচ্ছে যখনই নেক্সটে যারা ক্লাসটা করবা, তোমরা কী করবা, শুরু থেকে একটা নোটপ্যাড নিয়ে বসে পড়বা। আমাদের এখানে আজকে অনেকগুলো কি পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, প্রত্যেকটা কি পয়েন্ট তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যখন এটাকে রিভিশন দিবা, তখন শুধু কি পয়েন্ট দেখে তোমরা এটাকে রিকল করতে পারবা, রিভাইভ করতে পারবা, ঠিক আছে? তখন দেখবা যে একটা পড়ে আর বারবার পড়া লাগতেছে না, ঠিক আছে? ওকে। সো তোমাদের সবার জন্য শুভকামনা, সবার জন্য দোয়া। তোমরা প্রত্যেকটা লেসনকে একটু ফিল করার ট্রাই করবা, একটু ভিজুয়ালাইজ করে পড়ার ট্রাই করবা, মোটেও মুখস্থ করার ট্রাই করবা না। এটা জাস্ট ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ এনার্জি। সবার জন্য শুভকামনা, সবার জন্য অন্তরস্থল থেকে দোয়া রইল। সবাই পড়াশোনায় মনোযোগী হও। আল্লাহ হাফিজ।